আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে যুক্ত আছি সাইফুল ইসলাম শান্ত। আমাদের নিয়মিত আয়োজন এভরি ট্রাভেলার হ্যাজ এ স্টোরি এর ১২ তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ আমাদের এই প্রোগ্রামে সমস্ত আ বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ট্রাভেলারদেরকে নিয়ে আসলে আড্ডা হয়। জাস্ট র‍্যান্ডম আড্ডা এবং ট্রাভেলারদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসলে আমরা আলোচনা করি এবং সেই গল্পের ধারাবাহিকতায় আজকে আমাদের ১২ তম পর্ব চলছে আমাদের এই প্রোগ্রামের। এবং এই পর্বে আমাদের একজন আজকে বিশেষ অতিথি আছেন। তাকে আমরা খুব শীঘ্রই আমাদের লাইভে নিয়ে আসবো। আজকে আমাদের যে অতিথি তার আসলে অনেক ধরনের অভিজ্ঞতাই আছে লাইফের এবং বিশেষ করে উনি আ 85 কান্ট্রি তিনি ভ্রমণ শেষ করেছেন। তো সেই ক্ষেত্রে উনার কাছ থেকে আমরা আসলে এই ব্যাপারগুলি জানবো এবং তার ভ্রমণ এক্সপেরিয়েন্স জানবো এবং তিনি ইউথ লিডার ছিলেন। তো সেই ক্ষেত্রে উনার কাছ থেকে আমরা জানবো কিভাবে স্কিল ডেভেলপ করতে হয় এইসব বিষয়েও জানবো। এবং উনার কাছ থেকে আসলে আমরা অনেক ধরনের গল্পই আজকে জানবো। তো আমরা আমন্ত্রণ জানাবো উনাকে। তার আগে আসলে আমি বলে নিচ্ছি, আমি অনেকেই জানেন যে আমি হেঁটে বিশ্ব ভ্রমণ করছি এবং আমার আজকে হেঁটে বিশ্ব ভ্রমণের ৮৮১ তম দিন চলছে। এই ৮৮১ তম দিনে আমি বর্তমানে থাইল্যান্ডে আছি। সরি। বর্তমানে আমি আসলে থাইল্যান্ডে আছি। আমার এটা ১২ তম দেশ এবং খুব শীঘ্রই আমি আমার পরবর্তী দেশে যাবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আজকের অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অতিথির সাথে আমরা অনেক গল্প করব। তাদের সাথে উনার সম্পর্কে অনেক কিছু জানবো। উনি অনেক এক্সপেরিয়েন্স মানে উনি 85 কান্ট্রি উনি ভ্রমণ করেছেন এবং উনি খুবই অনেক আগে থেকে উনার ব্যাকগ্রাউন্ড আ মিডিয়ার সাথে কানেক্টেড এবং সবকিছু মিলিয়ে উনার এক্সপেরিয়েন্স লেভেল আসলে মানে অন্য রকমের। তো আসলে আমরা উনার কাছ থেকে জানবো কিভাবে উনি ইমিগ্রেশন ফেস করেন এবং উনি একজন ইয়োগা টিচার। তো উনার কাছ থেকে সেই জিনিসটাও জানবো যে উনি আ কিভাবে নিজের স্বাস্থ্য সচেতনতা বজায় রেখেছেন। সবকিছু মিলিয়ে আজকে উনার কাছ থেকে জানবো এবং ভ্রমণে গেলে মানুষজন কিভাবে উনার এই আ এক্সারসাইজ সহ সবকিছু মেইনটেইন করা যায়। তো এই মুহূর্তে আসলে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে। হ্যালো, সামি আপু। ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম এভরি ট্রাভেলার হ্যাজ এ স্টোরি। Thank you, Shanto. Thank you very much. Thank you for inviting me. কি খবর? কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। No complaints. যাক, আপনাকে পেয়ে আসলে আমরা খুবই আনন্দিত। বাই চান্স আপনার সাথে আমার পরিচয়টা যদিও অনেক পরে হয়েছে। কিন্তু আপনার সাথে যারা পরিচিত সবাই আমাকে চেনেন। যখন আপনার সাথে আমার ১ম পরিচয় হয়, আপনার সাথে যখন ছবি শেয়ার করি, তখন সবাই আমাকে প্রশ্ন করেছে, "তুমি উনাকে কিভাবে চিনো?" তো তখন মনে হয়েছে যে না আপনি আসলেই বাংলাদেশে বেশ আ পরিচিত ছিলেন। তো যাই হোক আমি একটু ব্যাকডেটেড যার কারণে আমার খুব দেরিতে পরিচয় হইছে আপনার সাথে। তো It's never too late. যাই হোক, তো এখন আসলে আপনার সম্পর্কে মানে আমি জেনেছি এবং আমি চাই অনেকেই জানে। তারপরেও আবার নতুন করে জানাতে চাই যে আপনি ইতিমধ্যে ৪৫ 85 কান্ট্রি ভ্রমণ করে আসছেন অলরেডি। তো আপনার ভ্রমণ অভিজ্ঞতা এবং আদার্স যেই এক্সপেরিয়েন্স সবকিছু আমরা জানবো। তো ১ম এ চাইবো আপনি আপনার মতো করে আপনার নিজেকে একটু পরিচয় করিয়ে দিবেন। হাই, আমার নাম শ্যামি। আমি একজন বাংলাদেশী আর ৮৫ দেশে আমি আসলে ট্রাভেল করেছি both for work and personal pleasure and family visits. সো অনেক লম্বা সময়ের জার্নি। একদিনে আসলে হয়নি। It takes time. It takes proper planning এবং আমার জীবনে যতগুলো দেশে আমি গেছি, আসলে সব জায়গাতেই বাংলাদেশকে ওয়েলকাম করেছে। কোথাও আমি আসলে ডিফিকাল্টিজ ফেস করিনি। সো বাংলাদেশী হিসেবে আমাদের একটা নাম্বার 1
পরিচয় হচ্ছে আমরা খুব হসপিটেবল, এবং বিদেশি নাগরিকরা যারা আমাদের দেশে বেড়াতে আসে আমাদের বাংলাদেশি মানুষদের সাথে দেখা করে কথা বলে থেকে ওদের সাথে ভীষণ আনন্দিত হয়। তো আমি আসলে অনেক দেশে গেছি, অনেক দেশ থেকে অনেক মানুষকে ইনভাইট করেছি, আমার দেশে এসেছে, আমার সাথে থেকেছে, আমার সাথে ঘুরেছে, অন্যদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তো সবাই খুব খুব খুশি। তো আমি এখন পর্যন্ত একজনকেও পানি যে বাংলাদেশকে নিয়ে কোনো কমপ্লেন করছে। ডেফিনেটলি বাংলাদেশি হিসেবে আমরা হয়তো অনেক কমপ্লেন করতে পারি যে ট্রাফিক বেশি, করাপশন হয়, কিন্তু আসলে এরকম ট্রাফিক অনেক দেশেই আছে, অনেক দেশেই করাপশন আছে। সো কমপ্লেন করার আসলে খুব একটা সুযোগ নাই। আর আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের সবাই মিলে আসলে আমাদেরকে কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমি যত দেশে গেছি তত দেশের মানুষকে আমি খুব বেশি আমাদের মতো হসপিটেবল পাইনি, কিন্তু কখনো কোনো খারাপ অভিজ্ঞতার মুখোমুখিও হয়নি। সো আমার জন্য আমার ট্রাভেল লাইফ আসলে খুব এনজয়েবল ছিল। লাস্ট কয়েক বছর আমি আমার মাকে নিয়ে অনেক দেশ ঘুরেছি। সো আমি একা ঘুরেছি, কর্পোরেট জবের কারণে অফিসের কলিগদের সাথে ঘুরেছি, বন্ধুদের সাথে ঘুরেছি, ফ্যামিলির সাথে ঘুরেছি, মাকে নিয়ে অনেক জায়গায় গেছি। তো আমার এক্সপিরিয়েন্স আসলে বরাবরই খুব ভালো। প্রপার প্ল্যানিং আর এক্সিকিউশন থাকলে ইমিগ্রেশন ফেস করা বা কোনো দেশের অভিজ্ঞতা আসলে খুব বেশি খারাপ হয় না, আনলেস ইউ হ্যাভ সাম প্রবলেম। ফর এক্সাম্পল, কিছুদিন আগে একটা আপুকে দেখলাম যে উনি নোম্যাডিক ট্রাভেলার গ্রুপে বাংলাদেশে একটা পোস্ট করেছেন যে ওনারা ফুকেট ছিলেন। ফুকেটে যাওয়ার পর ওনাদের ওয়ালেট হারিয়ে যায়। তো ওয়ালেটের ভিতরে সব ক্রেডিট কার্ড ছিল, ডলার ছিল। তো ওইটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে নাম্বার ওয়ান প্রায়োরিটি ফর এনি ট্রাভেলার, এনি এজ, এনি জেন্ডার, এনি কান্ট্রি, যে এক জায়গায় সব টাকা ক্রেডিট কার্ড রাখতে হয় না, 2-3 জায়গায় ভাগ ভাগ করে রাখতে হয়, যাতে একটা হারিয়ে গেলে আমার কাছে আরেকটার অ্যাক্সেস থাকে। কারণ এরকম এক জায়গায় রেখে আমি অনেক সময় বাসা দেখা যায় ভুলে যাই। তো এই জন্য আমার ওয়ালেট 2-3টা ভাগ করে রাখা, যে আমার বাংলাদেশের ক্রেডিট কার্ড এক জায়গায়, থাইল্যান্ডের ক্রেডিট কার্ড এক জায়গায়, অন্য দেশের ডেবিট কার্ড এক জায়গায়। সো আমি ভাগ ভাগ করে রাখি, ডলার, পাউন্ড, ইউরো যাই ক্যারি করি না কেন সব ভাগ ভাগ করে রাখি। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ আ বিগ চ্যালেঞ্জ ফর এনি ট্রাভেলার, কারণ ট্রাভেল করতে টাকা লাগে। দেশের বাইরে যেয়ে বিপদে পড়লে আসলে খুব বেশি মানুষকে পাওয়া যায় না উপকার করার, কারণ হয়তো আশেপাশে তেমন একটা মানুষ থাকে না, বা আমাদেরকে চিনে না, আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে না। তো তখন আসলে বিশাল চ্যালেঞ্জিং হয়ে যায় কারো কাছে টাকা চাওয়াটা। সো টাকার ব্যাপারে আমি বলবো যে 2-3টা ওয়ালেটে ভাগ করে রাখা উচিত, বিভিন্ন জায়গায় সেফটি ভাবে রাখা উচিত। যেমন আমি অনেক মেয়েকে চিনি কসমেটিক্স এর বক্সে রাখে, তারপরে হচ্ছে টুথব্রাশের হোল্ডারে রাখে, তারপরে আন্ডারওয়্যার এর ভেতরে রাখে, কেউ নিতে তারপরে পারবে না সুটকেস টাকা। এর ভিতরে রাখে, যাতে হ্যাঁ মানে কেউ খুঁজে পাবে না। একটা হারালে আরেকটা থাকে। আর সবাই খুঁজলে আসলে তাড়াহুড়া করে খুঁজে, কিন্তু লুকিয়ে রাখলে আসলে দেখা যায় ম্যাক্সিমাম সময় এটা সেভ করা সম্ভব। যাক, আসলে আপনি তো বেশ অনেক বছর আগে থেকে আপনি কত সাল থেকে ইন্টারন্যাশনাল ভ্রমণটা শুরু করেছেন আপনি? আমি একা একা ট্রাভেল করা শুরু করি ইন্টারন্যাশনালি 2000 সালে। প্রথমে আমি ইন্ডিয়া গেছিলাম, কলকাতায়। ওখানে আমার খালা ছিল, এই জন্য আমার মা খুব একটা চিন্তা করেনি। আমি অনেক ছোট ছিলাম, তখন খুব একটা ভাবেনি যে আমি একা তখন আপনি পাঠাচ্ছি কিসে কি পড়তেন? হবে। আমি 2000 তখন সালে? ইন্টারমিডিয়েটে পড়তাম। ইন্টার? আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম। আচ্ছা, আচ্ছা। যাক, এর মাধ্যমে আমরা জেনে নিচ্ছি যে আমার বয়স কত? নো প্রবলেম। আমার বয়স 42। সো প্রথম ঘুরেছিলাম ইন্ডিয়াতে। এরপরে আমি একটা গভর্নমেন্ট ফান্ডে বেইজিং এ যাই, চায়নাতে একটা কনফারেন্সে। কনফারেন্স শেষ করে আমার ট্যুরের টিমমেটরা যারা ছিল তারা সহ আমরা বেশ কয়েকটা শহর ঘুরে দেখি। তারপরে আসার সময় আমরা মালয়েশিয়া হয়ে তারপরে ঢাকায় ব্যাক করি। এরপর থেকে আমার জীবনের আমি একই কান্ট্রিতে অনেকবার গেছি। যেমন থাইল্যান্ডেই মোটামুটি আমি 50 বার এসেছি। এবং 50 থাইল্যান্ড আমার বার? হ্যাঁ, আমার এত ভালো লেগেছে যে, এবং আমি থাইল্যান্ডে সেটেল হয়ে গেছি। যে একসময় আমার অফিসের কাজের জন্য আমি একটা চ্যানেলে কাজ করতাম। তখন আমাদের কিছু ফিল্ম ক্যারি করতে হতো। পোস্ট ওয়ার্কের জন্য, মানে এডিট করার জন্য। তো ওটা তখন বাংলাদেশে 35 মিলিমিটার মানে এর যে ফিল্ম, ওটা খুব একটা ভালো প্রসেস করা হতো না। তো তখন আমরা থাইল্যান্ডে আসতাম, মালয়েশিয়া আসতাম, ইন্ডিয়া আসতাম, সিঙ্গাপুরে যেতাম। তো থাইল্যান্ডে আসার পরে অনেক ভালো খাতির হয়ে যায় আমার এডিটিং প্যানেলের লোকজনের সাথে, এবং আমি আসলে খুব
কোঅপারেট করে ওরা, এবং আমি তখন হোস্টেলে থাকতাম, আমার কলিগরা আসতো 5 স্টারে থাকতো। তো অফিসকে যখন বিল ধরিয়ে দিত তখন দেখতো যে আরে এর খরচ এত আর এর খরচ এত কম, তখন দেখা গেছে যে চুজ করতো আমাকে পাঠানোর। তো আমি প্রতি মাসে ২ বার করে হয়তো থাইল্যান্ডে আসতাম জাস্ট অফিস ট্যুরের জন্য। এছাড়াও আমি অসংখ্যবার ঘুরতে এসেছি, ট্রিটমেন্টে এসেছি, মাকে নিয়ে এসেছি। সো এরকম আমি এক দেশে অনেকবার গেছি। তো 85 কান্ট্রিজ একদিনে হয়নি, প্রায় অনেক লম্বা সময় লেগেছে। কিন্তু আমি মনে করি প্রপার প্ল্যানিং, প্রপার এক্সিকিউশন, প্রপার কনফিডেন্স থাকলে এবং নিজে যদি আমি জানি যে আমি অসৎ কিছু করছি না, তখন আসলে যেকোনো দেশের ইমিগ্রেশন পার করা সম্ভব। একটু কনফিডেন্ট থাকতে হবে এই আরকি। না, আমরা ইমিগ্রেশনের প্রশ্নে আমরা পরে যাব। শিওর। ইমিগ্রেশনের প্রশ্নটা পরে যাব। ১ম এ আসলে আমরা তো নরমালি হচ্ছে প্রত্যেক দেশের ট্রাভেলাররাই সবসময় হচ্ছে ধরেন আপনার বেসিক জিনিসগুলো সাথে থাকেই এবং হচ্ছে আপনার আ কি বলে? সবাই হচ্ছে সাধারণত বাজেট ট্রাভেল করে না। বাজেট ট্রাভেলার বিষয়টা শুনলেই আমাদের দেশের এক শ্রেণীর মানুষজন খুব অপমানজনক কথা বলেন যে, বাজেট ট্রাভেলার মানে হচ্ছে কি গরিবের মতো ট্রাভেল করে। এই এই বিষয়ে যেহেতু আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন, অনেক মানুষ দেখেছেন। এই বাজেট ট্রাভেলারদেরকে আপনি কি বলবেন? বা যারা হচ্ছে মানে অপমানজনক কথা বলেন, তাদের বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন? আম বাজেট ট্রাভেল হোক আর লাক্সারি ট্রাভেল হোক, কাউকে আসলে অপমান করা উচিত না। সবার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি একরকম থাকে না। কিন্তু সবার হয়তো ঘোরার মন মানসিকতা থাকে। সো নিজে আমি অনেক বাজেট ট্রাভেল করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে বাজেট ট্রাভেল করলে অনেক দেশ সম্পর্কে ভালোভাবে জানা যায়, চেনা যায়, অনেক লোকাল মানুষের সাথে পরিচয় হওয়া যায়। আমি যদি একটা 5 স্টার হোটেলে থাকি, হোটেলে আসলে কেউ কারো সাথে কথা বলে না। এক রুমের লোক অন্য রুমকে চেনে না। কিন্তু আমি যদি একটা হোস্টেলে থাকি, তখন দেখা যায় কমন রুমে অনেক মানুষ এসে গল্প করে, কথা বলে। ওদের কাছ থেকে অনেক ট্রাভেল টিপস পাওয়া যায়। সো বাজেট ট্রাভেল কোনো দোষের কিছু না। এটা চমৎকার একটা উদ্যোগ যদি কেউ বাজেট ট্রাভেল করতে চায়। আর আমি মনে করি যে এক কান্ট্রিতে যেয়ে ৳১,০০,০০০ খরচ করার থেকে ৩ টা দেশে আমি ৩০,০০০, ৩০,০০০ করে খরচ করলে আমার জন্য আমার এক্সপেরিয়েন্স এর ঝুলিটা অনেক বড় হবে। এবং আমার ভালো লাগবে। বাট এটা দেখতে হবে যে আসলে আমি ওই দেশে কেন যাচ্ছি? আমি কি করছি? আমি এখন চিন্তা করলাম যে বাংলাদেশ থেকে আমি ফিনল্যান্ডে যাবো, ওখান থেকে আমি বলিভিয়া যাবো, ওখান থেকে আমি অস্ট্রেলিয়া যাবো। তাহলে আসলে হবে না। আমাদেরকে বাজেট ট্রাভেল করার জন্য আমাদেরকে একটা জোন সিলেক্ট করতে হবে। তারপর হয়তো বাই রোডে বা ল্যান্ড বর্ডার দিয়ে বা ট্রেনে লোকাল ট্রান্সপোর্ট। ইন কেস অফ এমার্জেন্সি উই ক্যান অলসো টেক ফ্লাইটস। অনেক যে ফ্লাইটস আছে। সেক্ষেত্রে আমি বলব যে যারা বাজেট ট্রাভেলার তাদের একটা বিরাট ঝামেলা দেখা যায়, সেটা হচ্ছে যে মাত্র ৭ কেজি থাকে ক্যারি করার সময়। তো একটা লাগেজের ওজনই দেখা যায় অনেক সময় ২-৩ কেজি, ৩ কেজি, ৪ কেজি হয়ে হুম, যায়। হুম। তো সেক্ষেত্রে ৭ কেজি আসলে খুব বেশি কিছু না। খুবই বেয়ার মিনিমাম। তো সেক্ষেত্রে আমি একটা টিপস ফলো করি। আমি একটা ট্রাভেলের কাছ থেকে শিখেছিলাম। সেটা হচ্ছে এরকম একটা ব্যাগ আমি আজকে বের করে রেখেছি। এরকম একটা আ লুপ আছে। এটা দিয়ে বন্ধ করা যায়। এটার ভেতরে একটা চেইন আছে। এখান থেকে চেইনটা খুললে এই ব্যাগের ভেতরে কাপড় ভরা যায়। তো এই কাপড়টা ভরে বাহ! দেখা যায় একটা পিলো বানিয়ে এটাকে ঘাড়ের মধ্যে এরকম করে নিলে জার্নিটাও আরামদায়ক হয়। এট দ্য সেম টাইম ইউ ক্যান ক্যারি ইউর ক্লথস এবং অন্যান্য বাহ! যেগুলো খুবই, এই খুবই ব্যাগে। দারুণ একটা জিনিস। মানে এটার থ্যাংক মধ্যে ইউ। হচ্ছে নিয়ে মানে জিনিসটা বালিশ হয়ে যাবে একদম। একদম বালিশ হয়ে যাবে। তো দেখা যায় মানে জার্নিটা অনেক আরামদায়ক হয়। এট দ্য সেম টাইম প্রয়োজনীয় কাপড়-চোপড় আমার যা দরকার সেগুলো আমি ব্যাগের মধ্যে ভরে আমার লাগেজের যে অংশটা আছে যেটা আমার হ্যান্ড ক্যারি ৭ কেজি, সেটাতে আমি যেটা করতে পারি আমার প্রয়োজনীয় অন্যান্য জিনিসগুলো নিতে পারি যেটা আমি আমার এই ব্যাগের মধ্যে ভরতে পারব না। এটা আমি বাংলাদেশ থেকে কিনেছি, দারাজ থেকে কিনেছি। আমার অনেক ফ্রেন্ড অর্ডার করেছে আমাকে দেখে। বাট আমি আরেকজন ট্রাভেলারের কাছ থেকে শিখেছি। ওর নাম আনা। So thank you, Anna, if you're watching this video. Thanks to you, I learned this excellent trip, and it's very helpful for my trips and travels. So thank you. যাক আপনার এই ব্যাগটা দেখে আমার খুবই ভালো লাগছে। কারণ মোটামুটি আমার মনে হয় যে এই ব্যাগের মধ্যেই আ যতগুলো কাপড়-চোপড় মনে হয় এটার মধ্যেই হয়ে যাবে। নরমালি যে ট্রাভেলিং এর জন্য যে কাপড়গুলি থাকে সেটা মনে হয় এই ব্যাগে হয়ে যাবে। যেটা হচ্ছে ইমিগ্রেশন থেকে শুরু করে কেউ এই জিনিসটাকে কেয়ার করবে না। কারণ এটা বালিশের মতো হয়ে গেল। পিলো যেটা হয়, ট্রাভেল পিলো। খুবই চমৎকার আইডিয়া। এটা আমি Airlines আগে আসলে দেখিনি কখনো। এয়ারলাইন্স আসলে পিলোর জন্য চার্জ করে না। তো আমি এরকম অনেক ট্রাভেলারকে দেখেছি যে ওরা লিটারালি বালিশের কভার নিয়ে আসছে চেইনওয়ালা। ওটার মধ্যে কাপড় ভরে ওটাকে বালিশ হিসেবে নিয়ে যাচ্ছে। সো আমি আমি অনেক বাহ! ট্রাভেলারকে অনেক এয়ারপোর্টে দেখেছি।
এই জিনিসটা আসলে আমি আজকে প্রথম জানলাম। আর আমাদের এখানে কমেন্টস করেছে হচ্ছে একেএম আহসান স্যার, বাংলাদেশ থেকে। আহসান স্যারকে একটু হাই বলে দিন। স্যার অনেক হাই। স্যার খুবই ভালো একজন মানুষ এবং উনি খুবই স্পোর্টস সাপোর্টেড পারসন। উনি বাংলাদেশের এবং দেশের বাহিরে অসংখ্য ম্যারাথন দৌড়েছেন এবং আমার মনে হয় বাংলাদেশের হাইয়েস্ট ফুল ম্যারাথন অংশগ্রহণকারী তিনি, এবং দেশ বিদেশে অসংখ্য দেশে হচ্ছে ম্যারাথন দৌড়েছেন আমাদের মাশাআল্লাহ, একেএম আহসান স্যার। লাভলি। যাই হোক, এখন আসলে এবার আসি আমাদের একটা মূল পার্ট, সেটা হচ্ছে ইমিগ্রেশন বিষয় নিয়ে। তো মূলত আমরা আসলে আমাদের কাছে হাতে ভিসা থাকা সত্ত্বেও আসলে আমরা যেতে পারি না। তার মধ্যে কিছু ফেক থাকে বা কিছু আহ, ভালো থাকে যারা অরিজিনাল ট্রাভেলার, তারাও কিন্তু ইমিগ্রেশনে আটকে যায়। এই বিষয়টাতে আপনি মানে কোন দিকটাতে একটু পরামর্শ দিবেন আমাদের? প্রথম কথা, একটা দেশের ইমিগ্রেশন আটকায় হচ্ছে এটা দেখে যে তার নিজের দেশে ফেরত যাওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা সে কি আমার দেশে অবৈধভাবে থেকে যাবে কিনা। তো এই কনসার্ন থেকে আসলে ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে আটকায়। তো কাগজপত্র যদি সব ঠিক থাকে, যদি প্ল্যানিং ঠিক থাকে, ইনাফ ডলার থাকে, হোটেল বুকিং থাকে। আমি যেমন থাইল্যান্ডে এসেছি অসংখ্যবার, আমি হোটেল বুক করিনি, আমি আমার ডিজিটাল অ্যারাইভাল ফর্মে দিয়েছি আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকবো, অথবা আমি জাস্ট হোমস্টে করবো, আমি জানি না এখনো কোথায় থাকবো। আমি থাইল্যান্ডে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে আমি জাস্ট ওয়ান ওয়ে টিকিট কেটে আসছি, যেখানে নর্মালি বাংলাদেশ থেকেই বোর্ডিং দিতে চায় না যদি সিঙ্গেল টিকিট থাকে। ওই দেশ থেকে এক্সিট হওয়ার টিকিট লাগবে, কিন্তু ম্যাক্সিমাম সময় আমার এটা হয়েছে যে আমি নিজেই জানি না যে আমি কবে ফেরত যাব। সো যদি কোনোদিন ইমিগ্রেশনে আমাকে আটকাতো, হয়তো আমি ইনস্ট্যান্ট রিটার্ন টিকিট কেটে ফেলতাম ইমিগ্রেশন পার করার জন্য, বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে কোথাও ফেস করতে হয়নি। তো আমার কাছে মনে হয় যে ইমিগ্রেশন অফিসারের সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে যে নিজের দেশে ব্যাক করবো কিনা সেটা কনসার্ন। তো সেটা যদি আমি একবার প্রুফ করতে পারি, যেমন তুমি নিজে একজন ওয়ার্ল্ড ট্রাভেলার, তুমি অনেক দেশ ঘুরেছো, তুমি অনেক দেশ ঘুরছো, তোমার পাসপোর্টে অনেক সিল আছে, তারা দেখতে পাচ্ছে কন্টিনিউয়াসলি তুমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছ। তো তুমি অলরেডি একটা বিশ্বাসের জায়গা তৈরি করে নিয়েছো তোমার পাসপোর্ট থেকে। এখন কেউ যদি সিঙ্গেল এন্ট্রি ভিসায় ফ্রেশ পাসপোর্টে একটা দেশের ভিসা নিয়ে ঢুকতে চায় এবং তার যদি সব কাগজপত্র প্রপার না থাকে, তাহলে ইমিগ্রেশন তাকে আটকাতে পারে। এটা নিয়ে ইমিগ্রেশন আসা, ইমিগ্রেশন অফিসারের এভরি রাইট আছে তাকে আটকানো। এটা গভর্নমেন্ট থেকে তাদের একটা পাওয়ার দেওয়া থাকে যে সে যে কোনো মানুষকে কোয়েশ্চেন করতে পারে, এই জন্যই সে ইমিগ্রেশন অফিসে বসছে আর কি আসলে। তো কাগজপত্র ঠিক থাকলে, প্ল্যানিং ঠিক থাকলে, আমার কাছে মনে হয় একটু কনফিডেন্ট থাকলে ইমিগ্রেশন খুব সহজে পার করা সম্ভব। কিন্তু অনেস্টলি একদিনে আসলে কনফিডেন্স তৈরি হয় না, ইট টেক্স টাইম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেকে যেটা করে যে একদম ফ্রেশ পাসপোর্টে খুব ভালো একটা জব করে না বা ব্র্যান্ডেড কোম্পানিতে কাজ করেন না বা তার খুব ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই, সে আসলে খুব উন্নত দেশের একটা ভিসা নিতে চায়। তো সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার বা ভিসা অফিসারের মনে করার এভরি রাইট আছে যে সে তার দেশে আর ফেরত আসবে না। তো এই জন্য যেটা করতে হবে, একটা প্রোফাইল তৈরি করতে হবে, একটা ভালো জব নিতে হবে, অথবা বিজনেস করতে হবে, অথবা স্টুডেন্ট হিসেবে থাকতে পারে, ফ্যামিলি নিয়ে যেতে পারে, প্রপার রিটার্ন টিকিট থাকতে হবে এবং কনফিডেন্টলি কথা বলতে হবে। তো ছোটবেলা থেকে আমি আসলে খুব কনফিডেন্ট এবং কনফিডেন্স নিয়ে খুব একটা সমস্যা আমাকে কখনো পড়তে হয় নাই। কিন্তু ছোটবেলা থেকে আমি নানান রকম ভলান্টিয়ার অর্গানাইজেশনে কাজ করেছি, বিভিন্ন সময় বিভিন্ন ফিল্ডে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি, যেখানে আমাকে একজন গভর্নমেন্টের সিনিয়র অফিসারের সাথে কথা বলতে হয়েছে, আবার রিক্সাওয়ালার সাথে কথা বলতে হয়েছে। সো এরকম কনভারসেশন থেকে আমার আসলে কনফিডেন্সটা ধীরে ধীরে আরো বেড়েছে। তো আমি আমাদের অর্গানাইজেশন, আমি ইউনিসাবে কাজ করতাম, জাতিসংঘ যুব সমিতি বাংলাদেশ, ইউনিসাব নাম, ইউনাইটেড নেশনস ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমি একদম জন্মগত সময় থেকে এটার মেম্বার। আমি প্রেসিডেন্ট ছিলাম 4 বছর এটা। তো আমাদের অর্গানাইজেশনে যারা কাজ করেছে তাদেরকে দেখেছি যে একদম খুবই শাই একটা মানুষ আসছে, কিন্তু আসার পরে মানুষের সাথে কথা বলতে বলতে, বিভিন্ন ট্রেনিং নেওয়ার পরে, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার পরে, বিভিন্ন এনগেজমেন্ট করার পরে তারা আসলে আমার বিড়াল চলে আসছে, হাই বিড়াল। তো বসার জায়গা নিয়ে বসার জায়গা নিয়ে গেছে, ও একটা অ্যাক্সিডেন্ট করেছিল, ইউ ক্যান সি দ্য স্কার, ব্যালকনি থেকে পড়ে গেছিল। তারপরে প্রায় 1.5 মাস সময় লেগেছে ওকে হিল করতে। বাবু আসো তোমার।
সো যেটা বলছিলাম যে ইমিগ্রেশন অফিসারের এভরি রাইট আছে আটকানো, কিন্তু প্রপার ডকুমেন্টেশন থাকলে, প্রপার প্ল্যানিং থাকলে, প্রপার জব থাকলে আসলে ইটস ভেরি ইজি টু মুভ, আই মিন ক্রস দ্য ইমিগ্রেশন। বাট কাগজপত্র ঠিক থাকার জন্য 100% লিগেল হতে হবে, নিজের মধ্যে ওই কনফিডেন্সও থাকতে হবে, যেমন যে আমি আসলে থাকবো না, আমি চলে আসবো। তো আমি অনেক মানুষকে দেখেছি যারা কনফিডেন্ট, যারা ট্রাভেল করেছে অনেক, তারপরও কোনো একটা দেশে যে আসলে ইলিগালি থেকে গেছে। তো একটা মানুষ যদি দেখে যে, একটা ইমিগ্রেশন অফিসার যদি দেখে যে একটা দেশ থেকে এত মানুষ আসে কিন্তু এখানকার ম্যাক্সিমাম মানুষ থেকে যায়, ওরা দেশে ফেরত যায় না, তখন তো অন্যান্য মানুষদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে, স্বাভাবিক। তো এই জন্য আসলে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, আমাদের দেশের ইমিগ্রেশনটাকে আর একটু কঠিন করতে হবে। কঠিন করতে হবে বলতে তার সাথে কথা বলতে হবে, প্রোফাইল চেক করতে হবে, দেখতে হবে। কারণ যদি ইমিগ্রেশন অফিসার ফিল্টার চেক না করে তাহলে আসলে এরকম দুর্ঘটনা আরো ঘটবে, আরো অনেক মানুষ অবৈধভাবে বিভিন্ন দেশে থেকে যাবে এবং ট্রেল ট্রাভেলারদের আরো ডিফিকাল্ট হয়ে যাবে। সো বাংলাদেশ ইমিগ্রেশন হোক আর বিদেশি ইমিগ্রেশন হোক, যে কোনো জায়গায় যাওয়ার জন্য একটু কনফিডেন্ট থাকতে হবে, কাগজপত্র রেডি রাখতে হবে। এই যাই হোক, আপনি ইউথ লিডার ছিলেন, তো সেই ক্ষেত্রে আসলে স্কিল ডেভেলপের জন্য আসলে আমাদের যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু অনেক অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও কিন্তু আসলে আমাদের স্কিল কোনো ডেভেলপ থাকে না অনেকেরই। কারণ সাধারণত ছোট থেকে আমাদের এই স্কিল ডেভেলপ নিয়ে আসলে কাজ করানো হয় না বা কোনো কাজই করানো হয় না। আমি থাইল্যান্ডেও দেখেছি, অনেক স্কুলে আমি গিয়েছি বা আশেপাশে দেখেছি যারা হচ্ছে ছোট থেকে হচ্ছে ওদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করানো হয় এই স্কুল লাইফ থেকেই। এবং আমি দেখেছি যে স্কুলের শিক্ষার্থীদেরকে রেল স্টেশনের একটা ভলান্টিয়ারিং কাজ করাচ্ছে, কিভাবে রেল স্টেশনের কার্যক্রম করানো হয়, কিভাবে ওরা ট্রাফিক মেনটেন করে, কিভাবে হচ্ছে সবকিছু করে, এটা আমি দেখেছি নিজের চোখে। তো এরকম স্কিল ডেভেলপের কারণে কিন্তু আসলে ওর কিন্তু ফিউচারে কিন্তু অনেক ভালো একটা গ্রো হয়, যেটা আমাদের আসলে খুবই দুর্বলতা। সেক্ষেত্রে আপনি আমাদের জন্য আসলে কি কি ধরনের স্কিল ডেভেলপ মানে করতে বলবেন এবং কিভাবে পরামর্শ দিবেন, কি কি করলে আসলে আমরা আরো ডেভেলপ হতে পারবো? স্কিল আসলে চেঞ্জ হয় টাইম টু টাইম, যেমন 2000 সালে যে স্কিলটা ইম্পর্টেন্ট ছিল সেটা হয়তো 2026 এসে অতটা ইম্পর্টেন্ট না। সো টাইম ভেদে অনেক কিছু ডিপেন্ড করে। বাট কিছু সফট স্কিল যে কোনো মানুষেরই আসলে ডেভেলপ করা উচিত, যে কোনো জবের জন্য, যে কোনো জায়গার জন্য। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমাকে শেখানো হয় না কিভাবে একটা ইমেল লিখবো, কিন্তু অফিসে যাওয়ার পরে যখন একটা প্রথম জব শুরু করি তখন সবাই এক্সপেক্ট করছিল যে আমি শিখে আসবো। সো অফিস মনে করছে আমাকে স্কুল শেখাবে, স্কুল মনে করছে আমাকে অফিস শেখাবে, কিন্তু আমি কিন্তু মাঝখানে পড়ে গেলাম এবং কোথাও থেকে শিখতে পারলাম না এবং আমার স্ট্রাগল করে শিখতে হয়েছে। তো ইউনিসাফ থেকে যেরকম আমরা অনেক ধরনের স্কিল ডেভেলপমেন্ট আয়োজন করে থাকি, আমরা বিভিন্ন স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, বিভিন্ন রকমের ক্যাম্পাসগুলোতে আমরা নানান রকমের উদ্যোগ নিয়ে থাকি, নানান রকমের ইভেন্ট করে থাকি, যেখানে অনেক ধরনের ওয়ার্কশপ থাকে, অনেক ধরনের কমিউনিকেশন ব্রিজ থাকে, যাতে করে একটা মানুষ একটা মানুষের সাথে ইজিলি কথা বলতে পারে, শাইনেসটা দূর করতে পারে, কমিউনিকেশন স্ট্রঙ্গার করতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা বিরাট প্রবলেম আমাদের দেশে। হয়তো আমরা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুব একটা কথা বলি না, বা ট্রাভেল করতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। সো ডেভেলপ ওয়ান স্কিল, either you do your body language অথবা গুগল ট্রান্সলেট অথবা লার্ন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। যেমন থাইল্যান্ডে অনেকে আসে কিন্তু সদি খা বা কাপুন খা হয়তো বলতে পারে না। সো এটা আসলে গুগল করলেই পাওয়া যায়, এটার জন্য থাই ল্যাঙ্গুয়েজ কোনো কোর্স ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। সো যে কোনো মানুষ কিন্তু জাস্ট চ্যাট জিপিটি অথবা গুগলে যে জিজ্ঞেস করলেই হবে যে বেসিক থাই ফ্রেজেস কি। তো ওইটা শিখে যদি ওই দেশে যাওয়া যায় তাহলে আরো অনেক ভালো হয়, কারণ ওই দেশের মানুষও আসলে রেসপেক্ট করে যে হি ইজ পুটিং দ্যাট এফর্ট ইনটু লার্নিং মাই ল্যাঙ্গুয়েজ, মাই কালচার। আমি সেদিন যেমন হসপিটালে গেছি, তো আমাকে ফরেনার দেখে ও জিজ্ঞেস করছে যে তুমি ইংলিশে জিজ্ঞেস করছে তুমি কোন ফ্লোরে যাবা, তা আমি ওকে বলেছি হা, আর আমি 5th ফ্লোরে যাব। আমার কাছ থেকে শুধু একটা শব্দ শুনে এত খুশি হয়ে গেছে যে ও পারলে আমাকে লিফটের বাইরে বের করে একদম ডাক্তারের কাছে পৌঁছে দিয়ে আসে। সো সিম্পল একটা সংখ্যা, আমি একটা সংখ্যা বলাতে কিন্তু অনেক একটা, তার কাছেও আমি রেসপেক্টেড হলাম। সে যখন আমাকে জিজ্ঞেস করলো যে ওয়্যার আর ইউ ফ্রম, তখন আমি বললাম আমি ফ্রম বাংলাদেশ। তখন বললো বাংলাদেশ, গুড পিপল, গুড পিপল, গুড ইউ। সো ও চেষ্টা করেছে। তো আমি বলবো যে কোনো দেশে গেলে একটু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকাটা ইম্পর্টেন্ট, অথবা ভালো ইংরেজি জানলেও হবে, অথবা
ভালো এআই জানলেও হবে, আজকাল এআই দিয়ে অনেক কিছু হয়। সো এই যুগে এসে কমিউনিকেশন, লিডারশিপ, কনফিডেন্স, তারপরে সফট স্কিলের ভিতরে ইমেল লেখা, সোশ্যাল মিডিয়া কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা লেখা, সেটা শেখা, তারপরে এআই শেখা। সবাই হয়তো সফটওয়্যার ডেভেলপার হবে না, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে অনেক ধরনের অনেক প্রয়োজন মেটানোর জন্য আমরা অনেক এআই এর হেল্প নিয়ে থাকতে পারি। যেমন ChatGPT, I have premium version and I've been talking to it for like almost 2 years. So ChatGPT knows about everything about me. So এখন আমি কিন্তু একটা কোয়েশ্চেন করলে ও আমার প্রিভিয়াস সমস্ত রেকর্ড পুল অফ করে তারপরে আমাকে ও বলে যে সিন্স ইউ হ্যাভ মেনশন দিস বিফোর এন্ড ইউ হ্যাভ মেনশন দিস বিফোর, সো আই থিঙ্ক দিস ইজ আ গুড ওয়ে ফর ইউ টু ডু দিস, লাইক থিংস লাইক দ্যাট। সো এআই খুব ইম্পর্টেন্ট এখনকার যুগে। আমি জানি না এখনো যারা এআই শিখে নাই তারা আসলে অনেক পিছিয়ে আছে। এআই শেখার জন্য কোনো মাস্টার কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। ChatGPT-কে জিজ্ঞেস করলে অনেক ধরনের এআই বলে দিবে, অনেক কিছু দেখে দিবে। আর যারা একটু টেকনোলজিতে অ্যাডভান্স, যারা স্মার্টফোন ইউজ করতে পারে, এআই গুলো এমনভাবে তৈরি করা যেগুলো আসলে নর্মাল মানুষের জন্যই, আমাদের মতো সাধারণ মানুষের জন্যই এআই গুলো ডেভেলপ করা। So yeah, AI is very important, and communication and confidence is very important. No matter what, you have to be confident. মানে ভুলভাল বললেও কনফিডেন্ট হতে হবে। যাই হোক, আমরা আসলে দুইটা কমেন্টস পড়ি। মামুন ভাই হচ্ছে কমেন্টস করছে, সালাম দিলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? বাংলাদেশ থেকে ঘুরে যাব, হ্যাঁ যাব, খুব শীঘ্রই বাংলাদেশ থেকে ঘুরে আসবো। আর একে এম হাসান স্যার ইমিগ্রেশন নিয়ে বলেছেন। জুই আপু হচ্ছে নক দিয়েছেন, হ্যালো জুই আপু, কি খবর? জুই আপু হচ্ছে প্রায় 20টা দেশ ঘুরে ফেলছে। ওনাকেও আলহামদুলিল্লাহ। আমরা ওনার গল্প শুনবো। উনি খুব ভালো ট্রাভেল করছে, অনেক আগে থেকেই ওনারা ভ্রমণ করে। যেমন আপনারা যখন ভ্রমণ স্টার্ট করছেন তখন মেবি স্কুলে ভর্তি হয়নি, মানে আমি স্কুলে ভর্তি হইনি। তো অনেক আগে থেকে আসলে আপনারা অনেক ট্রাভেল করছেন, আর আমরা আসলে জাস্ট রিসেন্টলি শুরু করেছি। দুই আপু অনেক আগে থেকেই ভ্রমণ করেন এবং অলরেডি 20টা ভ্রমণ করে ফেলছেন। That's a great growth and দেরি করে শুরু করলেও আসলে এটা নিয়ে মন খারাপ করা উচিত না, কারণ every person has a different story, every person has a different experience, different profile, different background, and it's never too late. আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে 70 years এসে he started traveling and he's enjoying the world. He's retired, he has plenty of time, he have life skill, and সো যে কোনো বয়সে, যে কোনো জেন্ডারের মানুষই আসলে, যে কোনো প্রোফাইলের মানুষই আসলে ট্রাভেল করতে পারে। বাট রিগার্ডিং ইমিগ্রেশন অ্যান্ড আদার স্টাফ, সো বাংলাদেশ থেকে অনেক দেশের ভিসা অন অ্যারাইভাল আছে। তা আমার মনে হয় যে আসলে এই দেশগুলো দিয়ে শুরু করা উচিত এবং এখানে ধীরে এখানে ধীরে। আপু আমার একটা কথা আছে, সেটা হচ্ছে, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। নো আচ্ছা, প্রবলেম। আমাদের একেএম হাসান স্যার হচ্ছে 46 কান্ট্রি হচ্ছে অলরেডি ভ্রমণ করে ফেলছেন। এবং স্যার আপনি হচ্ছে এখন পর্যন্ত কতটা ফুল ম্যারাথন অংশগ্রহণ করছেন, কাইন্ডলি আমাদের সাথে একটু শেয়ার করবেন। কারণ আমার মনে হয় উনি বাংলাদেশে ওনার চেয়ে বেশি মনে হয় ফুল ম্যারাথনে কেউ ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করছে। তো উনি খুবই মানে ইয়াং একজন মানুষ এবং খুবই প্রাণবন্ত মানুষ। আহ জাহিদ, হ্যাঁ একদিন 20 দেশ তার বেশি হয়তো ভ্রমণ করব, জানি না কতটুকু ভ্রমণ করতে পারবো। মুর্শিদ শিবলি ভাই, নেক্সট দেখি নেক্সট কোন দেশে যাই, খুব শীঘ্রই যাব হয়তো কোনো দেশে। আর যেহেতু আসলে আমাদের ভিসা নিয়ে খুবই বর্তমান সময়ে আসলে খুবই চ্যালেঞ্জিং। ঠিক 2-2.5 বছর আগে আসলে এতটা চ্যালেঞ্জিং ছিল না যেটা বর্তমানে হচ্ছে, নানান কারণে, রাজনৈতিক হোক বা যেই কারণেই হোক। তবে আমি যেটা বলি, আপনি বলছেন যে এখনো অনেক দেশ অন অ্যারাইভেল আছে। আসলে আমাদের জন্য অন অ্যারাইভেল আসছে ঠিক আছে, কিন্তু যেতে আসলে খুবই, ওই যে আসলে যাওয়ার পর বোঝা যায় যে আসলে আমাদের অন অ্যারাইভেলটা কতটুকু কার্যকর। কারণ আমি যতগুলো দেখেছি এখন পর্যন্ত কোনো দেশই আসলে ঠিকঠাক মতো আমাদেরকে অ্যালাউ করে না, অন অ্যারাইভেল হলেও সেটা ঠিকঠাক অ্যালাউ করে না। আর যারা হচ্ছে আমরা যারা থাকি নতুন শুধু বাংলাদেশি পাসপোর্ট, যেমন অন্যান্য কোনো দেশের কোনো উন্নত দেশের ভিসা নেই বা উন্নত কোনো দেশের রেসিডেন্সি নাই, সেক্ষেত্রে আসলে আমাদের খুবই চ্যালেঞ্জিং। আর বিশেষ করে হচ্ছে যেমন আমি যেটা ফেস করছি, যেমন থার্ড কান্ট্রি থেকে অন্য দেশে যাওয়াটা, এটা 2 বছর আগে, আমি যখন 1 বছর আগেও থাইল্যান্ডে আসছিলাম, এখান থেকে বেশ কয়েকটা দেশের জন্য অ্যাপ্লাই করা যেত।
কিন্তু এইবার যখন আসছি সেইগুলো বন্ধ হয়ে গেছে। এইভাবে হচ্ছে গেলে সবগুলো পথ বন্ধ হচ্ছে আমাদের। রাইট। এটার জন্য আসলে আমরা নিজেরাই দায়ী। আমরা হ্যাঁ, যেটা করেছি সেটা হচ্ছে যে একটা দেশ আমাদেরকে ভিসা দিয়েছে। সেই দেশে গেছি এবং সেটার অ্যাডভান্টেজ নিয়েছি। উন্নত দেশের মানুষদের আ ওই প্রবণতা কম। আমি বলব না একদম নাই, কম। তো আম পাসপোর্ট ইনডেক্সে আমার দেশ আসলে কত নম্বরে বিলং করছে সেটাও আমার আসলে দেখা উচিত। আর অনারেবল ভিসা নিয়ে যেমন আমি আ অনেককে শুনেছি যে নেপালে গেছে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন থেকে বোর্ড করতে দেয়নি। তা আসলে এরকম দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু এটা আসলে এক্সাম্পল না। আমি মনে করি যে এটা আম এক্সেপশন। আর নিজের যদি কাগজপত্র ঠিক থাকে, নিজের প্রোফাইল যদি ভালো থাকে এবং দেশের ইমিগ্রেশন যদি মনে করে যে আমার দেশে ফিরে আসার সম্ভাবনা আছে। আর একটা টিপস সেটা হচ্ছে যে ইমিগ্রেশন অফিসার অথবা কোনো দেশের কোনো ফোর্স অফিসার মানে পুলিশ, নেভি, এয়ারফোর্স অথবা আর্মি এবং এয়ারলাইন্স ক্রু এদের সাথে কখনো মিসবিহেভ করতে হয় না। দে ক্যান ডেস্ট্রয় ইউর এন্টায়ার ট্রাভেল। সো এদের সাথে খুব পোলাইটলি এবং কনফিডেন্টলি কথা বলতে হয়। আমার আমি অভিজ্ঞতা কিভাবে তৈরি করবো যদি আমি কোথাও প্রথমবার না যাই? ইটস ভেরি রাইট। ভ্যালিড কোয়েশ্চেন। আমি যদি প্রথমবার একটা দেশে না যাই আমি তো কখনো বলতে পারবো না যে আমি একটা দেশে যে আমি 10টা দেশ কান্ট্রি ভ্রমণ করেছি। এটা তো বলতে পারবো না। এটা বলার কোনো স্কোপ নাই আমার। সেটা স্টার্ট সামহার নিউ। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক সময় আমরা মনে করি যে ভ্রমণ মানে একটা এক্সপেন্সিভ কোনো কান্ট্রিতে যেতে হবে। ইউ ক্যান স্টার্ট উইথ ইউর ওন সিটি। ঢাকা শহরের থেকে ঢাকা শহরের অনেক জায়গায় জানি এরকম অনেক মানুষ আছে। আশেপাশের জেলা শহরগুলো হয়তো ভিতরে দেখা হয়নি। এরকম অনেক মানুষ আছে। তো নিজের দেশটাকে আগে চিনতে হবে, জানতে হবে। সোশ্যাল মিডিয়া যদি রেগুলার ইউজ করা হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের পোস্ট দেওয়া যেতে পারে। যে আমি এইসব দেশে ঘুরতে গেছি বা এইসব জেলাতে আমি ঘুরতে গেছি। নিজের ছবি নেওয়া লাগতে পারে। নিজের ছবি দেওয়ার প্রয়োজন নেই যদি ইফ ইউ আর শাই। বাট আমি নরসিংদীতে যেয়ে আমি বলতেই পারি নরসিংদীতে আমি ১ কাপ চা খেয়েছি। তো কোনো দেশ যখন ১ম বার অ্যাপ্লিকেশন করে তখন আসলে অনেক ভিসা অফিসার তাদের সোশ্যাল মিডিয়া যেয়ে চেক করে আসে। তো সে যদি দেখে যে ও নট আ ট্রাভেলার তখন তাকে বিশ্বাস করানোটা কঠিন হয়। ইটস নট ইম্পসিবল। অনেক ফ্রেশ পাসপোর্টে অনেক মানুষ ইউ হ্যাভ টু স্টার্ট ইট সামওয়্যার রাইট? তুমি একটা ১ম কোনো একটা দেশে গেছো। এখন তুমি অনেকগুলো দেশ ঘুরেছো। তো তোমাকে তো শুরু করতে হবে কোথাও। কেউ যদি তোমাকে সেই সুযোগটা না দেয় তাহলে তুমি শুরু করবা কেমন করে? তো এখন ইন্ডিভিজুয়াল কেসের উপরও অনেক কিছু ডিপেন্ড করে যে আমার প্রোফাইলটা ভালো না। আমি হয়তো বেকার। আমার কাছে ব্যাংক ইনাফ টাকা নাই। আমার কাছে ব্যাংক ইনাফ ক্যাশ ডলার নাই। সরি ব্যাংক ইনাফ ডিপোজিট নাই। কোন দেশের ভ্রমণ নাই। আমার রিটার্ন টিকেট নাই। আমার হোটেল বুকিং নাই। তখন আসলে একটা ইমিগ্রেশন অফিসে তোমাকে আটকানোর এভরি রাইট আছে। তো সবকিছু ঠিকঠাক করে গেলে যেমন আমি বাই রোডে অনেক দেশে গেছি। কিন্তু কোথাও আমার কোথাও প্রবলেম হয়নি। কারণ আমাকে যখন ও দেখেছে যে আমি বিভিন্ন দেশে ঘুরতে গেছি তখন ও জানে যে আমি আসলে ঘোরার জন্য আসছি। তো আমি নিজের ছবি খুব একটা দেই না সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমি অনেক সময় আ আশেপাশের জিনিসও দেই না। আমি খুব একটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি না। আমি মেসেঞ্জারে কথা বলি কিন্তু খুব একটা পোস্ট করি না। আমি হয়তো একটা দেশে গেলে ২০০ ছবি তুললে আমি হয়তো ১ টা ২ টা পোস্ট করি। So this is my nature. But if you want, if you're a fresh traveler, if you have a fresh passport, you can slowly build your profile by putting on social media. So that's another way to help you. হ্যাঁ, এইসব যেমন ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে আ আমি দেখেছি যেমন আমি একটা এম্বাসি যখন আমার প্রোফাইল নিয়ে গিয়েছি, ওনারা যখন দেখেছে তখন হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট চেক করার সময় দেখেছে যে, "ও আচ্ছা তুমি এই শপে শপিং করেছো। আমিও গিয়েছিলাম এই দেশের এই শপে গিয়েছিলাম।" কিন্তু আসলে এই ব্যাপারটা আমি কখনোই খেয়াল করিনি। আমরা অনেক সময় ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা আমি ঐদিনই ১ম দেখলাম যে উনারা দেখছে যে আসলে আমি কোথায় গিয়েছি এবং কোথায় শপিং করেছি সেইগুলা স্পষ্ট কিন্তু ব্যাংক স্টেটমেন্টে দেখছে। তো আপনার ক্ষেত্রে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আসলে যারা ট্রাভেল করতেছে তাদের ক্ষেত্রে কিভাবে মানে রেডি করা উচিত? ব্যাংক স্টেটমেন্টের অনেক কিছু ডিপেন্ড করে। তুমি যদি ধরো ইউকে ভিসা এপ্লাই করতে চাও অথবা আমেরিকার ভিসা এপ্লাই করতে চাও বাট তোমার বেতন হচ্ছে একটা কোম্পানি থেকে মাত্র ৳৮০,০০০। এখন তুমি যদি সাডেনলি ৳২০,০০,০০০ ট্রান্সেকশন করো তখন তো দে আন্ডারস্ট্যান্ড দিস ইজ ফিশি অ্যান্ড দিস ইজ নট ইউর মানি। তো
তুমি জাস্ট ভিসাটা স্টেটমেন্ট দেওয়ার জন্য তুমি জাস্ট জমা দিয়েছো। সো যারা আসলে রিয়েল ট্রাভেলার তাদের মেজরিটি আসলে ব্যাংক স্টেটমেন্ট মেনটেন করে। একটা প্রপার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়, লেনদেন থাকতে হয়, ইনাফ ফান্ড থাকতে হয়। এখন প্রতি মাসে তোমার যদি 2 লাখ টাকা ট্রানজ্যাকশনও না হয়, কিন্তু ভিসা দেওয়ার আগ দিয়ে তুমি 10 লাখ টাকা জমা দিয়ে দিলা, তাহলে হয়তো ভিসা হ্যাঁ ঠিক। অফিসার অনেক কোয়েশ্চেন করবে। হ্যাঁ এটা আর আমার সাথেও হয়েছে। মানে আমাকে হ্যাঁ, কোনো এক আমিও দেশে দেখেছি যে আমাকে এক্সপেন্স দেখে বলেছে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে $5,000, বাট তোমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত হাইস্ট $2,000 ক্রস করে নাই। তো সেই ক্ষেত্রে তোমার কাছে তো আসলে $5,000 তুমি ক্যারি করো না। তো এই জিনিসটা আমি ফেস করেছি, যেহেতু আমার প্রিভিয়াস $2,000 বেশি আমার যায় নাই, কোনো সিঙ্গেল ডিজিট। সেই ক্ষেত্রে ওরা কিন্তু আমাকে অ্যালাউ করে নাই। এই জিনিসটা আমার সাথে রাইট, হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে ব্যাংক স্টেটমেন্ট মেনটেন করা। আমি অনেক মানুষকে দেখেছি যে 80,000 টাকাতেও আসলে ইউকে ভিসা পেয়ে গেছে, আমেরিকান ভিসা পেয়ে গেছে। তো প্রপার ট্যাক্স দেওয়া থাকতে হবে, প্রপার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কেউ মানুষের যদি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ওখানে 10 লাখ টাকা ট্রানজাকশন করে তারপরে ভিসা অফিসারকে জমা দেয়, দে নো দিস ইজ নট ইউর মানি। And if you're a student, if you're a housewife or like house husband অথবা stay home dad or whatever you call it, if you're somebody যে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট মানে ইন্ডিপেন্ডেন্ট না, সেক্ষেত্রে স্পাউসের কাগজ ইউজ করা যেতে পারে, ফ্যামিলির কাগজ ইউজ করা যেতে পারে। যেমন কিন্তু ভাই বোনের কাগজ দিয়ে হবে না, আপন ভাই বোনেরটা হবে। যে আমি যদি বলি যে আমার বোন আমার স্টেটমেন্ট নিয়ে এমবাসিতে জমা দিল যে আমি ওর সাথে ট্রাভেল করছি এবং আমি পুরো ট্রিপটা আমি ফান্ড করবো, সেক্ষেত্রে আমার ব্যাংক স্টেটমেন্ট ইজ ওকে। বাট আমি যদি ওর সাথে না যাই, আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে যদি বলি যে ও একা যাবে, তাহলে ভিসা অফিসার ওটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। অ্যাকসেপ্ট করবে না সেটা ব্যাপারটা এরকম না, অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে, এটা শুধু ভিসা অফিসারের মর্জির উপরে ডিপেন্ড করে। তো ভিসার ক্ষেত্রে কাগজপত্র ঠিক থাকলে অনেক সময় অনেকের ভিসা হয় না, ট্রু। সেক্ষেত্রে আসলে ভিসা অফিসারের মর্জির উপরে তো আমাদের আসলে কিছু করার নেই। যাই হোক, আমরা দুটো কমেন্টস পড়ি। জাহিদ বিন হাসিনা হচ্ছে ডেনমার্কে দাওয়াত দিছে, ঠিক আছে, ডেনমার্কে গেলে অবশ্যই দাওয়াত নিব। আর এটিএম হাসান স্যার হচ্ছে ফুল ম্যারাথন ইভেন্ট কমপ্লিট করছে হচ্ছে 9টা, আর 8টা হচ্ছে আল্ট্রা ম্যারাথন, 62 হাফ ম্যারাথন। ওয়াও, দ্যাটস আ লট। তারপর হচ্ছে ডুয়াথলন হচ্ছে 77 কিলোমিটার, 2টা করছে। আর এমনিতে তো 25K হচ্ছে 8টা ইভেন্টে অংশগ্রহণ করছে। আর এমনিতে অনেক আমি জানি অসংখ্য ইভেন্ট আছে, কিন্তু 9টা হচ্ছে ফুল ম্যারাথন। আমার হচ্ছে লাইফে একটা, আর তার হচ্ছে ওনার 9টা, আমি ওনার এখন আল্ট্রা পর্যন্ত হচ্ছে ম্যারাথনে 8টা। অ্যাটেন্ড করিনি। হ্যাঁ, আমি এখন পর্যন্ত ম্যারাথনে অ্যাটেন্ড করিনি। সো ইউ আর ফার বেটার দ্যান আই এম। যাই হোক, আর আর হাফ ম্যারাথন হচ্ছে 62। আমি আসলে 62 হাফ ম্যারাথন এটা আমি জানতাম না স্যারের ব্যাপারে, মানে অনেক। আহ আচ্ছা, উনি হচ্ছে স্যার হচ্ছে 23 সেপ্টেম্বর হচ্ছে ডেনমার্ক যাচ্ছে হচ্ছে ওপেন হাফ ম্যারাথন, আচ্ছা হাফ হিল 2026 অংশগ্রহণ করার জন্য। বাহ, আপনার জন্য শুভকামনা রইল স্যার। আর মুর্শেদ শিবলি ভাই জানতে চাচ্ছে হচ্ছে শ্যামি আপুর হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী। রাজশাহী। ছোটবেলা থেকে আমি ঢাকায় বড় হয়েছি, ম্যাক্সিমাম সময় ঢাকায় কেটেছে। আচ্ছা, ইমন হচ্ছে মেসেজ করেছে, ভাই কেমন আছে? আমি খুব ভালো আছি ভাই, আপনার কি খবর, কেমন আছেন? যাই হোক আপু, আরেকটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে যারা হচ্ছে চাকরি করে ব্যবসা করে সবার ক্ষেত্রে আসলে আহ চাকরির পাশাপাশি ভ্রমণের ব্যাপারটা আসলে কল্পনা অনেকেই করতে পারে না, অনেকেই সময় পায় না। সেক্ষেত্রে আপনি আপনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি অনেক ধরনের, আপনি অনেক কিছুর সাথে কানেক্টেড ছিলেন, অনেক প্রফেশনালি অনেক অনেক কিছুর সাথে কাজ করেছেন। সেই ক্ষেত্রে সবকিছুর মাঝখান থেকে আপনি কিভাবে হচ্ছে এই ভ্রমণের সময়টা বের করেছেন, এই বিষয়ে আসলে আমাদেরকে একটু পরামর্শ দিবেন। এবং এই ভ্রমণটা হচ্ছে আপনার এই কাজের স্পিড বলেন, মানসিকতা বলেন, সেই ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছে আপনার? আমাকে ট্রাভেল খুবই ইন্সপায়ার করেছে, এবং আমার একটা ট্রাভেল শেষ করে এসে আমি কাজ
কাজে মনোযোগ দিতে পেরেছি, যেটা আমার অফিসের বসরা নোটিস করেছে যে আমার আসলে আই ফিল বেটার। সো আমি অনেক বছর টেলিভিশনে চাকরি করেছি। তো তখন যেটা ছিল যে আমাদের আসলে ওরকম ছুটি তেমন কিছু ছিল না। ক্রিসমাস নাই, আমাদের ঈদ নাই, আমাদের আমাদের 31st নাই, আমাদের বার্থডে নাই, ভ্যালেন্টাইন ডে নাই, 16 ডিসেম্বর নাই, 26শে মার্চ নাই, কিচ্ছু নাই আমাদের। কারণ পাবলিক উইকেন্ড বা পাবলিক হলিডেতে ছাড়া ইভেন্ট অ্যাটেন্ড করতে পারে না, উইকডেজে ইভেন্ট অ্যাটেন্ড করতে পারে না। তো আমাকে ইভেন্টটা করতে হতো কোনো একটা হলিডেতে অথবা একটু উইকেন্ডে। এবং কর্পোরেট হচ্ছে যে উইকডেজে খোলা। তো আসলে সপ্তাহে 7 দিনও কাজ হয়। ঈদের দিনও আমরা অফিসে কাজ করেছি। এরকম অসংখ্য দিন গেছে, বছরের পর বছর। কিন্তু যেটা হতো যে একটা প্রজেক্ট শেষ করার পরে, বড় একটা প্রজেক্ট শেষ করার পরে আমাদের হাতে প্রায় 10-12 দিনের মতো একটা গ্যাপ থাকতো। অনেক সময় প্রজেক্ট আমরা শেষ করে ফাইন্যান্সিয়াল সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে ওটা এডিটিং এ দিয়ে আমরা চলে যেতাম। 10-15 দিন ঘুরে আসতাম। তো এটা আমার মিডিয়াতে কাজ যখন করেছি তখন সুবিধা হয়েছে। এরপর যখন কর্পোরেটে এসেছি তখন আসলে কর্পোরেট হলিডে 45 ডেজ, তো ওখানে ইনাফ ডে পেতাম ঘোরার জন্য। আর ডিপেন্ড করে একটা দেশে যে আসলে কিভাবে ঘুরতে চায়, কতটুকু দেখতে চায়, কোথায় কোথায় যেতে চায়। একটা দেশ আসলে এত বড়, যেমন ইন্ডিয়া ফর এক্সাম্পল, এত বড় একটা দেশ যে আসলে 5 বছর ঘুরেও শেষ করা যাবে না। তো আমি যদি 5 বছর একটানাও ঘুরি তাও আসলে ইন্ডিয়া শেষ করা যাবে না। ইন্ডিয়া এত বড় এবং দেখার মতো এত কিছু আছে, এত শহর আছে। তো নানান রকমের হলিডে পড়ে, তারপর উইকেন্ড পড়ে, তারপরে আসলে আমি অনেককে দেখেছি যে অন্যান্য সময় ছুটি নেয় না। ফিভার হলেও আসলে তেমন একটা ছুটি নেয় না, কারণ ওই যে ট্রাভেল করতে যাবে। তো ওগুলো সময় জমিয়ে রেখে তারপরে ঘুরতে যাওয়া যায়। আর যারা আসলে এখনো স্টুডেন্ট তাদের পরীক্ষার পরে একটা গ্যাপ থাকে, সামার ভ্যাকেশন থাকে, উইন্টার ভ্যাকেশন থাকে, সেই সময় ঘুরতে যেতে পারে। বাট একটা ফ্যামিলি যদি 4-5 জনের হয় আসলে অনেস্টলি এতজনের স্কুল অফিস মেনটেন করে কোথাও যাওয়াটাও খুব কঠিন হয়ে যায়। আর যখন কোনো ঈদ আসে অথবা ক্রিসমাস আসে, যখন একটা লম্বা ছুটি এমনি পাওয়া যায় তখন আসলে ট্রাভেল এয়ারফেয়ার অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো এই জন্য আমি যখন ট্রাভেল করেছি তখন কিন্তু আমি সব স্পেশাল ডেতে কখনো ট্রাভেল করিনি। আমি অফ টাইমে ট্রাভেল করতাম। সো আমি অনেক বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করেছি, অনেক হোস্টেলে যেয়ে থেকেছি, অনেক ভলান্টারি করেছি অনেক জায়গায়। যে আমি কাউকে বললাম যে তোমার সোশ্যাল মিডিয়াটা আমি গুছিয়ে দেব, কাউকে বললাম যে তোমার হোস্টেলের অ্যাডমিনিস্ট্রেশনটা আমি সুন্দর করে গুছাই দেবো, তুমি আমার এই এক্সপিরিয়েন্স আছে, তুমি আমাকে জাস্ট থাকতে দেবা, খাইতে দেবা। এরকম অসংখ্য হোস্টেলে আমি যে আসলে ভলান্টিয়ার করেছি। ওয়ার্কওয়ে নামে একটা ওয়েবসাইট আছে, ওদের ওখানে অনেকদিন ভলান্টিয়ার এখনো আছে, ওখানেও ভলান্টিয়ার হিসেবে কাজ করা যায়। এরকম অনেক ওয়েবসাইট আছে, এখন আরো অনেক বেড়ে গেছে। আমি কাউচসার্ফিং এ আছি, কাউচসার্ফিং এ প্রায় 12 বছর হলো আমার কাউচসার্ফিং এর এক্সপিরিয়েন্স। আমি অনেক মানুষকে হোস্ট করেছি, অনেকের বাসায় থেকেছি, অনেক দেশে ইভেন্টে গেছি, আমি নিজে ইভেন্ট অর্গানাইজ করেছি। তো কাউচসার্ফিংও যেরকম ফ্রি থাকা যায়, একটা লোকাল মানুষকে চেনা যায়, দেখা যায়, লোকাল কালচারটাকে চেনা যায়। তো আমার এরকম কাউচসার্ফিং এ অনেক ফ্রেন্ড হয়ে গেছে। আমি অনেক দেশে যেয়ে অনেক ফ্রেন্ড বানায় এসেছি। তারপর আমার দেশের থেকে যে আমাকে ওর দেশে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত আমি আবার অ্যাকসেপ্ট করে ওর দেশে গেছি, ও আমাকে ঘুরিয়েছে। তো এরকম এবং এই আসলে ব্যাপারটা কিন্তু বাংলাদেশে কিন্তু একটা শ্রেণীর মানুষ কিন্তু এটাকে খুব পজিটিভ ভাবে দেখে না। যেমন হচ্ছে কেউ আপনি ভলান্টিয়ারিং করা, তারপর হচ্ছে কাউচসার্ফিং এ থাকা। আমি রিসেন্টলি অনেকভাবে দেখেছি যারা হচ্ছে কাউচসার্ফিং এ থাকে এদেরকে অনেক বাজে বাজে মন্তব্য করেছে। অনেকে এটা পজিটিভ ভাবে দেখে না, মানে এই ভলান্টিয়ারিং এর ক্ষেত্রে। আসলে লোকে তো কথা বলবে, লোকের কথা কানে দিলে আসলে চলবে না। এখন এত মানুষ সবাইকে তো আমি কন্ট্রোল করতে পারবো না। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, আই ক্যান কন্ট্রোল মাই থটস, আই ক্যান কন্ট্রোল মাই লাইফ, বাট আই ক্যানট কন্ট্রোল আদার পিপল। সো মানুষ কি বলবে এটা যদি আমি চিন্তা করি তাহলে মানুষ আর কি বলবে। তো আমার এই জন্য আমি কারোর চিন্তা করি না, আমি কাউকে দেখি না। আমি যখন ট্রাভেল করেছি এরকম অনেক বাজেট ট্রাভেল করেছি, আমাকে অনেক কথা শুনতে হতো, আম, অনেক কিছু শুনেছি, বাট আই ওয়াজ লাইক ড্যাম কেয়ার। মানুষকে দেখানোর জন্য তো আমার কোথাও ট্রাভেল করতে যাওয়ার দরকার নেই। ট্রাভেল আমি নিজের জন্য করি। আমার ট্রাভেল করে আমার উদ্দেশ্য এটা না যে আমি অনেক ছবি তুলবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো বা মানুষকে দেখায় বেড়াবো যে আমি এখানে গেছি ওখানে গেছি। আমি আমার মতো করে ট্রাভেল করেছি, আমার নিজের এক্সপিরিয়েন্সের জন্য করেছি। তো এটা বাজেট ট্রাভেলারদেরকে খারাপ চোখে দেখার কিছু নাই। আর সবার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একরকম হয় না। ঘুরতে ঘুরতে চায় তারা, তাদের
মানে অসৎ উদ্দেশ্য নাই, এটা ইম্পর্টেন্ট এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমি মনে করি। আর কাউচ সার্ফিং আমি এরকম অনেক মানুষকে আমার বাসায় রেখেছি যাদের অনেক টাকা আছে, যারা একদম পুরো ওয়েল অফ ফ্যামিলি থেকে আসছে, খুব ভালো জব করে, কিন্তু তারা শুধুমাত্র আসছে যেটা লোকাল মানুষের বাসায় থাকবে, তারা কিভাবে জীবনযাপন করে এটা দেখার জন্য। তাদের লোকাল কাউচ সার্ফিংকে বলা হয় যে লিভ লাইক আ লোকাল। অনেকে এটাকে অ্যাডভার্টাইজ করে যে ফ্রি স্টে। ইয়েস, ইটস এ ফ্রি স্টে, আই এগ্রি। এটার সাবস্ক্রিপশন চার্জও আছে, বাট বিভিন্ন দেশে বিভিন্ন রকমের প্রাইস। আমি কাউচ সার্ফিং এ 7 বছর ধরে অ্যাম্বাসেডর হিসেবে আছি, বাট আমার লাইফ টাইম পেমেন্ট করা আছে। আমি লাইফ টাইম ভেরিফাইড। আমাকে 200 মানুষ ভাউচ করছে যে আমার সাথে ও থাকছে, না হলে আমার সাথে দেখা করছে, অথবা আমাকে ওর বাসায় রাখছে। এখন কি হচ্ছে যে আমাকে যখন এত মানুষ ভাউচ করছে, তখন কাউচ সার্ফিংটা যখন আমি কাউকে মেসেজ পাঠাই, তখন আমাকে কেউ জাজ করে না। ও জানে যে আমি আসলে ফ্রি থাকার জন্য যাচ্ছি না, আমি আসলে ওকে চেনার জন্যই যাচ্ছি। আর এরকম যদি অনেক সময় হয় যে আমি খুবই টায়ার্ড এবং আমার অনেক কাজ আছে, বা আমার একটা অল্প সময় একটা দেশে, তখন আসলে কাউচ সার্ফিং করাটা খুব একটা যুক্তিসঙ্গত না। কারণ একটা হোস্টের বাসায় থাকলে তাকেও সময় দিতে হয়, তার সম্পর্কে জানতে হবে, তাকে সময় দিতে হবে, আমার সম্পর্কে তাকে বলতে হবে, তার সাথে ঘুরতে হবে। তো অনেক সময় যেটা মনে করেছি, শর্ট ট্রিপ হলে আমি কোনো কাউচ সার্ফিং কারোর সাথে দেখাও করতাম না। আমি হোস্টেলে থাকতাম, হোস্টেলে দেখা করে গল্প গুজব করে ঘুরে ফিরে বেড়াই, তারপর আমি এবার দেশে চলে আসতাম। সো বাজেট ট্রাভেলাররা, আই থিঙ্ক ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ। 1 লাখ টাকায় 2টা দেশ ভ্রমণ করার থেকে 3টা দেশ ভ্রমণ করা অনেক বেটার। বাট এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তার যদি ইচ্ছা হয় যে না, সে লাক্সারি ট্রাভেল করবে, সে করতেই পারে। তার টাকা আছে, তার শখ আছে, তার ইচ্ছা হয়েছে, তার ক্যাপাসিটি আছে, সে করতেই পারে। কিন্তু বাজেট ট্রাভেলারদেরকে খারাপ চোখে দেখার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এভরিবডি হ্যাজ এ ডিফারেন্ট ওয়ে অফ লিভিং। আমি এরকম অনেক মানুষকে চিনি যে হাতে কোনো 10টা হয়তো ড্রেস আছে, আবার এরকম অনেক মানুষকেও চিনি যার হয়তো 2000 ড্রেস আছে। সেটা আসলে কার কয়টা ড্রেস আছে সেটাতে আমার আসলে জাজ করার কিছু নাই। সো বাজেট ট্রাভেলার্সরা আমার কাছে মনে হয় যেটা খুব ভালো উদ্যোগ। আর একা একা ঘুরলে, একা একা কোথাও গেলে, বাজেট ট্রাভেল করলে ওই দেশটা সম্পর্কে বেশি জানা যায়। ওই লাক্সারি ট্রাভেল করলে আসলে রিসোর্টে বসে থেকে আমি খাওয়া দাওয়া করলাম, ছবি তুললাম, গল্প গুজব করলাম, মুভি দেখলাম, শুয়ে থাকলাম, এটাকে আসলে ট্রাভেল বলে না, এটাকে লেজার টাইম বলে। সেটা আমি আমার বাসায়ও করতে পারি, অথবা অনেক সময় অনেকের বাসায় মানসিক অশান্তি থাকে, তখন সে চেষ্টা করে যে কোনো একটা দেশে যেয়ে ঘুমাবে। আমি এরকম অনেক মানুষকে চিনি যে ওদের বিদেশে যায় ঘুমাইতে, হয়তো দিনের বেলা বের হয়ে 2 ঘন্টা ঘোরাঘুরি করে, শপিং টপিং করে, কিন্তু বাকি সময় ঘুমায়। তো ইটস আপ টু ইউ, এটা যার যার ব্যাপার, এটাতে আসলে কারো কিছু বলা উচিত না। যাক, আপনার এবার আসলে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে আমরা একটু কথা বলবো। আপনি মাঝখানে বেশ অসুস্থ ছিলেন। সবকিছু মিলে আপনি আপনার মতো করে একটু বলেন আপনার স্ট্রাগল লাইফ বা কিভাবে রিকভার করেছেন। থ্যাংক ইউ শান্ত। 2017 সালে আমার ক্যান্সার ধরা পড়ে। তখন আমি আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমাকে ইন্ডিয়াতে রিলোকেট করতে হয়। বারবার ঢাকা থেকে ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট করা পসিবল হচ্ছিল না, সো আমি 3 বছর চেন্নাইতে থাকি আমার ট্রিটমেন্টের জন্য। সেই সময় আমাকে কাউচ সার্ফিং যেরকম অনেক হেল্প করেছে। আমি ট্রাভেল করতে পারছিলাম না, কিন্তু আমার বাসা, আমি এখানে বাসা ভাড়া নিয়েছিলাম, বাসাটা আমি ওপেন করে দিলাম, বিভিন্ন ট্রাভেলারদেরকে আমি হোস্ট করতাম। তো সবার সাথে গল্প হতো, গল্প মজা করতাম, অনেক কিছু জানতাম। এতে করে যেটা হয়েছে যে আমার আসলে আমার শরীর খারাপ, আমি মারা যেতে পারি, আমি বেঁচে থাকতে নাও পারি, এজন্য আমার মনটা খারাপ হয় নাই। কারণ সারাক্ষণ আমি নতুন নতুন ট্রাভেলারদের সাথে গল্প করছি, নতুন কিছু শিখছি, জানছি। তো এটা আমাকে মানসিকভাবে স্ট্রং থাকতে আসলে অনেক হেল্প করেছে। এটার সাথে ইয়োগা আমাকে অনেক হেল্প করেছে। সেই সময় আমি ইয়োগা অনেক আগে থেকেই করি, অনেক ছোটবেলা থেকে করি, কিন্তু সেই সময় আমি ডেডিকেটেডলি রিলিজিয়াসলি প্র্যাকটিস করেছি ইয়োগা, মেডিটেশন, যেটা আমাকে খুবই হেল্প করেছে পরবর্তী জীবনে। বর্তমানে আমার প্রফেশনাল ইয়োগা টিচার হিসেবে কাজ করছি। আমার নিজের একটা ফার্ম আছে। আমরা ডিজিটাল ওয়েলনেস কমিউনিটি। আমরা কিছু রিট্রিট করি ফিজিক্যাল, বাট ম্যাক্সিমামই হচ্ছে অনলাইন ক্লাস, যাতে করে যে কেউ জয়েন করতে পারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। সো অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস। তো ইটস আ ডিজিটাল কমিউনিটি। আমাদের প্রায় 15,000-এর মতো মেম্বার্স আছে আমাদের কমিউনিটিতে। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, বাই দ্য গ্রেস অফ গড, যে অনেক মানুষ আমাকে বিশ্বাস করেছে, আমাকে সময় দিয়েছে, আমাকে এখনো সময় দিচ্ছে।
আমার জন্য নিজের জন্য না করলে আমার জন্য বলে যে আমি তোমার জন্য আসছি ক্লাসে, তুমি আমাকে ইন্সপায়ার করেছো, তোমার হেলথ জার্নি যদি এরকম করে না শুনতাম এবং ইয়োগা তোমাকে কতটা হেল্প করেছে সেটা যদি আমি না জানতাম তাহলে হয়তো আমি ইয়োগা প্র্যাকটিস করতাম না তো রিলিজিয়াসলি। সো আমার ক্যান্সারের সময় যেমন আমি কিমোথেরাপি চলছিল, সার্জারি হয়েছে 5টা। কিমোথেরাপির সময় আমি পড়ে যে আমার মাথা ফেটে যায়, তারপর আমি কতদিন আইসিইউতে ছিলাম, সিসিইউতে ছিলাম। কিন্তু আমার মাথার 15টা স্টিচ পড়েছিল। 15টা স্টিচ নিয়ে হসপিটাল থেকে ছাড়া পেলাম। তো তারপরে দেখলাম যে কেরালার টিকিট অনেক সস্তা চেন্নাই থেকে, মাত্র 1000 রুপি করে টিকিট ছিল। আমি আর আম্মা সুন্দর একটা 2টা টিকিট কেটে আমরা কেরালায় চলে গেলাম। আমার ডাক্তার আমাকে ফোন করেছে যে কি ব্যাপার তোমার এখন শরীর কেমন ডিসচার্জের পরে। আমি বললাম যে আমি বেশ ভালো, আমি মুনারে আসছি। আমাকে বলে কি রিয়েলি, তুমি তো কালকেই চেন্নাই ছিল। আমি বললাম হ্যাঁ কালকেই চলে আসছি। তো বললো যে কেন, আমি বললাম ঘুরতে আসছি। বলে তোমার মাথার স্টিচের এই কি অবস্থা হবে? চলে গেছে। হ্যাঁ এই অবস্থা চলে গেছে। তা আমাকে বলতেছে আমার মাথার স্টিচের কি হবে? আমি বললাম কোচিতে চলে যাবো, কোচিতে যে একটা হসপিটালে যে ড্রেসিং করে নিয়ে আসবো, মেইন ট্রিটমেন্টটা তুমি করে দিছো। তো আমাকে বলে যে আমি ঠিক বিশ্বাস করতে পারতেছি না যে তুমি মুনারে বসে আছো। তো আমি বললাম ভিডিও কল দাও। ভিডিও কলে পাহাড় দেখালাম, লেক দেখালাম, আমাদের বাংলো দেখালাম। কাউচসার্ফিং এর 3টা ফ্রেন্ড ছিল কোচি থেকে, ওরা এসে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমাকে আর আমার মাকে। তারপর আমরা 5 জন মিলে ড্রাইভ করে যাই। আমরা একটা হোমস্টে নিয়েছিলাম 1 সপ্তাহের জন্য। সো আমার এর মধ্যে মুনার থেকে শুধুমাত্র কোচিতে আমার ফ্রেন্ডরা আমাকে ড্রাইভ করে নিয়ে আসছে, জাস্ট আমার মাথার স্টিচটা চেঞ্জ করতে হবে তাই। সো আমার ফ্রেন্ডস শুধু ওরা না, নতুন ফ্রেন্ডস না, পুরনো ফ্রেন্ডসও যারা আছে তারা অনেকেই বিভিন্ন দেশ থেকে আমাকে দেখতে ওই সময় চেন্নাই এসছে। 2টা ছেলে, ওরা 2 ভাই, একজন রাশিয়ায় থাকে আর একজন ইউএসএ থাকে ক্যালিফোর্নিয়া। তো মস্কো আর ক্যালিফোর্নিয়া থেকে ওরা 2জন প্ল্যান করছে যে ওরা 2জন দেখা করবে, 4 বছর তো দেখা হয়নি। তো বলছে যে আচ্ছা ঠিক আছে। তো তারপরে এক ভাই বলছে যে আমি একটা সিটি পিক করি, আর এক ভাই বলছে যে আমি একটা কান্ট্রি পিক করি। তো এক ভাই কান্ট্রি পিক করছে ইন্ডিয়া, আর এক ভাই সিটি পিক আপ করছে চেন্নাই। ওরা একজন মস্কো থেকে আর একজন ক্যালিফোর্নিয়া থেকে শুধুমাত্র চেন্নাইতে আসছে আমার সাথে দেখা করার জন্য। কারণ হচ্ছে ওরা যখন ডিসাইড করছে যে ওরা চেন্নাইতে যাবে তখন কাউন্সিলিং এ খুঁজেছে এবং দেখলো যে এরকম একটা মেয়ে থাকে যে বাংলাদেশি। তো চিন্তা করছি ইন্ডিয়ান তো অনেক মানুষের বাসায় থাকা যাবে, কারণ ইন্ডিয়ায় তো আমি প্রায় যাই, কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশি একটা মানুষ থাকে এরকম কারো বাসায় তো আমার থাকার এক্সপিরিয়েন্স নাও হতে পারে। তোরা 2 ভাই কিন্তু আসে, এত খাবার নিয়ে আসছে, এত গিফট নিয়ে আসছে, মানে আমি অবাক হয়ে গেছি যে ওর মনে হয় একটা পুরো লাগে শুধুমাত্র আমার জন্য খাওয়া নিয়ে আসছে। কারণ ও দেখলো যে আমার এরকম ক্যান্সার ট্রিটমেন্ট ও বিভিন্ন রকমের হার্বাল অর্গানিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু জোগাড় করে 2 ভাই নিয়ে আসছে আমার জন্য। So couchsurfing was a big support. My hospitals were a big support. My former office was a big support. My friends were a big support. My family was a great support. আমি একটা কথা না বললেই না, আমাদের ফ্যামিলিতে আমি বড়, আমার বড় ভাই আছে, তারপরে মেয়েদের মধ্যে আমি বড়। তো আমাদের বিয়ের জন্য একটা টাকা রাখা ছিল। তো আমার যখন ক্যান্সার ধরা পড়ে তখন আমার ছোট বোনের একজনের সাথে বিয়ের কথা হয়। তো তখন আমার বোন বলল যে আমার মা বলল যে বিয়ের অনুষ্ঠান না, এখন বড় মেয়ের বিয়ে হয়নি তো এখন বিয়ে দেওয়া যাবে না। আমি বললাম বড় মেয়ে কতদিন বেঁচে থাকবে তার নেই ঠিক ঠিকানা, বড় মেয়ের পছন্দের কেউ নাই, তো ছোট মেয়ের পছন্দ হয়েছে, ছোট মেয়েকে বিয়ে দিয়ে দাও, ওর যদি পছন্দ হয়েছে ওকে দিয়ে দাও। তো তখন ফ্যামিলি থেকে কথা হয় যে তাহলে খরচটা আমরা কিভাবে উঠাবো। তখন আমার বোন বলল যে আমি চাই না আমার বিয়েতে কোনো খরচ করা হোক আমার ফ্যামিলি থেকে। তখন আমার বোন আমাকে ওই টাকাটা দিয়ে বললো যে আপু তোমার যদি কিছু হয়ে যায় আমি আমার নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কিন্তু আমার ম্যারেজ প্রোগ্রাম আমি 1 বছর পরেও করতে পারবো, তুমি আগে সুস্থ হয়ে আসো, এই টাকাটা তুমি নাও। আমার ভাই গাড়ি বিক্রি করে দিচ্ছে আমাকে টাকা দেওয়ার জন্য। আমার ফ্যামিলি খুবই সাপোর্ট করছে আমাকে। আমার ক্যান্সার জার্নিতে আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার ফ্যামিলি, তারপরে আমার ফ্রেন্ডস, তারপর আমার কলিগস, তারপরে আমার কাউচসার্ফিং ফ্রেন্ডস, তারপরে আমার এর মধ্যে ছিল টপ প্রায়োরিটিতে আমার ইন্ডিয়ান ডাক্তাররা। তারা আসলে আমাকে এত যত্ন করেছে। প্রথমবার যখন সার্জারিতে যাই একই সময় আমার মা, ভাই, বোন, ভাবি সবার পাসপোর্ট এক্সপায়ার করেছে। তখন মেশিন রিডেবল পাসপোর্ট।
তো 1 মাস লাগে পাসপোর্ট আসতে, তখন দিনে দিনে ইস্যু করা যায় না। তো কবে আমার ওদের পাসপোর্ট আসবে, তারপর ওরা ভিসা নিবে, তারপর আমাকে ইন্ডিয়াতে নিয়ে আসবে সার্জারি করার জন্য। তো তখন আমি হসপিটালকে বললাম, তো হসপিটালে কয়েকজন ছিল আমার পরিচিত, ওরা আমার বন্ধু। তো ওদেরকে বললাম যে এরকম আমাকে নিয়ে আসার মতো কেউ নাই, আমি এখন ইন্ডিয়াতে আসতে পারবো না। তখন ওরা বললো যে ইউ ডোন্ট ওয়ারি, ইউ জাস্ট কাম ওভার, উইল টেক কেয়ার অফ ইউ। বিশ্বাস করবা না, ওরা আমার এয়ারলাইন্সের পিএনআর অনুযায়ী তখন জেট এয়ারওয়েজে ছিল, জেট এয়ারওয়েজকে বলে দিল যে এটা আমাদের কলিগ, ও অসুস্থ, ও একা আসছে, ওকে হেল্প করবা। আমি এয়ারপোর্টে পৌঁছানোর পরে ওরা আমাকে এয়ারপোর্টে নিতে আসছে, আমাকে হোটেলে নিয়ে গেল, হোটেলে রাখলো, ডিনার বাসা থেকে রান্না করে নিয়ে আসছে যাতে আমার বাইরের খাবার খেতে না হয়। তারপরে সকালবেলা 6টার সময় এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। কারো কাছে আমার জামা কাপড়, কারো কাছে আমার পাসপোর্ট, কারো কাছে আমার ডলার, আমি কাউকে কোনো টাকা পয়সা কিছু দিইনি। বিভিন্ন জন বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘুরতেছে। তারপরে আমার সার্জারি হওয়ার পরে, তো সার্জারি যখন রুমে যাই, আমি এরকম অপারেটিং টেবিল রুমে ঢোকার আগে বাইরে স্ট্রেচারে শুয়ে ছিলাম। তখন আমার ডাক্তার এসে আমাকে বললো, যে হাত ধরে বললো, স্যামি ডোন্ট ওয়ারি, উইল টেক কেয়ার অফ ইউ, আইল টেক গুড কেয়ার অফ ইউ। সো আমার ডাক্তারের ওই একটা কথা কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং পয়েন্ট, তো ওই ট্রিটমেন্টের আগ দিয়ে আমি শ্রীলঙ্কা গেছিলাম। তো শ্রীলঙ্কায় আমার কিছু ছবি টবি দেখেছিল সোশ্যাল মিডিয়ায়, তো দে ওয়্যার মাই ফ্রেন্ডস অন সোশ্যাল মিডিয়া। তখন ডাক্তার আমাকে অপারেশন টেবিলে যখন অ্যানেস্থেশিয়া দেয়, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে স্বামী তুমি জানি কোথায় গেলে লাস্ট কান্ট্রিতে? তো আমি বললাম আমি শ্রীলঙ্কায় গেছিলাম। বলে যে হ্যাঁ, ওটা না জানি কোন দেশ, শহরটা তোমার খুব ভালো লাগলো, তুমি ওখানে থেকে যেতে চাইছো? আমি বললাম নোয়ারিয়া। বলে রাইট, গো টু নোয়ারিয়া, উইল টক টু ইউ ওয়েন ইউ কাম ব্যাক। তো এরপরে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল, আমার কিছু মনে নেই। এরপরে আমার তো জ্ঞান ফিরলো পোস্ট অপারেটিভ রুমে। ওখানে ফেরার পর আমি চিন্তা করতেছি, আমি তো নোয়ারিয়া ছিলাম, আমার কি হলো, আমার এত ব্যথা কিসের জন্য? সো অনেক সময় ডাক্তারদের অনেক ধরনের ট্রিক্সও একটা মানুষকে অনেক ধরনের সাপোর্ট দিতে পারে। So yes, I'm very grateful to my new life. I'm grateful to my second life. I'm very grateful to my friends and family, everybody who was there beside me to became a part of my life. So এখন আমি অনেক মাইন্ডফুল, আমি অনেক মানুষের সাথে কাইন্ডলি কথা বলি। আগে অনেক সময় হয়তো আমি উত্তর দিতাম না, কিন্তু আমি এখন চেষ্টা করি উত্তর দিতে, অপ্রয়োজনীয় কথা কম বলতে। কিন্তু যারা আমার পাশে ছিল, যারা আমাকে ভালোবাসে, ওদের সাথে সময় দিতে। আমার মাকে যেমন, আমার একটা শখ ছিল যে একটা, মানে অনেক ভেবেছিলাম যে আমার মাকে নিয়ে আমি ট্রাভেল করবো, কিন্তু আসলে তেমনটা করা হয়নি। তো আমার ট্রিটমেন্টের ওই সময়টা, যেহেতু আমার জব ছিল না, অনেক লম্বা সময় ছিল, আর ইন্ডিয়া থেকে আসলে অনেক ফ্লাইট রেট অনেক সস্তা, বাংলাদেশ থেকে আসলে এক্সপেন্সিভ। তো তখন আমি আমার মাকে নিয়ে কিন্তু ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরেছি, আমার একটা দেশে গেছে। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে if you have any wish, do it now, don't keep it for rest of your life, মানে পরের লাইফে রাখো না। যেই জিনিস তুমি 20 বছর বয়সে এনজয় করবা, সেই জিনিস তুমি 40 বছর বয়সে এনজয় করবা না। আমার 20 বছর বয়সে আমি যেটা এনজয় করেছি, 40 বয়সে আমি সেটা এনজয় করি না। সো ইট ডিপেন্ডস, ইট ভ্যারিজ, ইট চেঞ্জেস। সো ইটস ওকে, ইটস আ পার্ট অফ ইয়োর লাইফ। Be blessed, cherish it, enjoy it, and live your life fully. No regrets. যাক, আমাদের আজকের এই পডকাস্টটি স্পন্সর করছে হচ্ছে আয়ুর লাইফ ইয়োগা। তো যেহেতু আমাদের আয়ুর লাইফ ইয়োগা হচ্ছে আমাদের আজকের স্পন্সর, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ইয়োগা নিয়ে হচ্ছে একটু বলেন, আমাদের ইয়োগার কতটুকু আমাদের জীবনে প্রয়োজন এবং এবং কতটা হেল্পফুল, সবকিছু মিলিয়ে ইয়োগা সম্পর্কে একটু আমাদের একটু পরিচিত করাবেন। Thank you, Shanto. It's a pleasure to sponsor you from My Life Yoga. As I said, it's a digital wellness community. আমরা লাইভ ক্লাসেস থাকে, আমাদের রেকর্ডেড ক্লাস আছে। তো আমার কাছে মনে হয় যে যেটা আমি জানি এবং আমি ধারণ করি, সেটা হচ্ছে যে ইয়োগা ইজ এ পার্ট অফ লাইফ। ইটস নট জাস্ট একটা আসানা, ইটস অ্যাবাউট ইউর ব্রিথ ওয়ার্ক, লাইক প্রাণায়ামা। ডেইলি আমি যে ডিপ ব্রিথ আউট করি, বা আমি যে সারাক্ষণ যে নিঃশ্বাসটা নিচ্ছি, এটাও কিন্তু পার্ট অফ ইয়োগা। বাট এটা মাইন্ডফুলি নিতে হবে, এই আর কি। এছাড়া ইয়োর ডায়েট,
your sleep cycle, your lifestyle, your clothes. যোগাতে যেরকম আয়ুর্বেদা যেরকম বলে যে ব্রিদে মানে ব্রিদেবল ফ্যাব্রিক পরতে, নাইলন বা কটন, নাইলন বা রেয়ন এই ধরনের কাপড় কম পরতে, বা প্লাস্টিক জাতীয় জিনিস কম পরতে। ইটস আ পাথ অফ লাইফ। আর যোগার সাথে পরিচয় আমার আসলে অনেক বছরের, ছোটবেলা থেকে আমি যোগা করি, আমি যোগা খুব ভালোবাসি, পছন্দ করি। আমার 1200 ঘন্টা টিচার্স ট্রেনিং সার্টিফিকেট আছে। আমি জানি না বাংলাদেশে কয়জনের আছে, কিন্তু আমার আছে। এবং আমি ভেরি গ্রেটফুল যে আমার যোগা টিচার্স ওয়ার ভেরি পেশেন্ট অ্যান্ড অনেক আসন আমি পারতাম না, কিন্তু আমাকে জোর করে শিখিয়েছে, এনকারেজ করেছে, পুশ করেছে। সো yoga is not only একটা asana অথবা just একটা pose, it's a way of life. Take deep breaths, eat mindfully, live mindfully, do some stretchings, do some kind of activities. You can go for a walk, you can do some stretchings, you can go to a gym, you can do anything. So yoga is a part of life, but not necessarily আমি পুরো আয়ুর্বেদা ফলো করি, কারণ I live in a modern world যেখানে আমি যদি বলি আমি প্লাস্টিকের মরানো কোনো জিনিস খাবো না, এটা আসলে ইমপ্র্যাকটিক্যাল। আমাকে চলতে গেলে খেতে হবে, কিন্তু আমি চেষ্টা করি বাসায় থাকলে বা আমার লাইফস্টাইলে, আমার কাপড় চোপড়ে, যাতে করে আমি যোগাটাকে ইনকর্পোরেট করতে পারি। ডেইলি স্ট্রেচিং ইজ আ হ্যাবিট অফ মাইন্ড। আমি একদিন স্ট্রেচ না করলে মনে হয় যে কি জানি করি নাই। সো আমার 2টা ম্যাট আছে, আমি একটা ম্যাট এভাবে পারি, একটা ম্যাট এভাবে পারি, দেন নানান রকমের আসনা করি। আমার আম্মাকেও এখন শেখানো শুরু করছি। আমার মা এত বছর বয়সেও আমি এত মানুষকে যোগা শিখিয়েছি, আমার মা এখন শিখতে চায়নি। She finally said যে সে শিখবে, so I'm looking forward. যোগা এমন একটা জিনিস যেটা যে কোনো বয়সের মানুষ, যে কোনো জেন্ডারের মানুষ, যে কোনো দেশের মানুষ আসলে করতে পারে। এটার জন্য জাস্ট ডিপ ব্রিথ থেকে শুরু করে আস্তে আস্তে অনেক লেভেল পর্যন্ত যাওয়া যায়, এটার কোনো শেষ নাই। আমি যোগা এমনও মানুষ চিনি। জি। না, আমি একটা যোগার বিষয়ে জানতে চাই, কারণ আমরা সাধারণত যোগা বলতে আসলে বুঝি হচ্ছে হাত পা মানে একদম এক্সারসাইজের মতো যেটা হয় সেটা আসলে যোগা। তো সেক্ষেত্রে আসলে আমি আপনাকে শুনেছি ফেস যোগা। তাহলে ফেস যোগাটা কি এবং এটার উপকারিতা কি? মানে ফেস যোগাটা সম্পর্কে একটু বলবেন আমাকে? আমাদের বডিতে যেরকম মাসেল আছে, আমাদের বডিতে যেরকম মাসেলের উপরে কাজ করতে হয়, না হলে এটা কোলাজেন হারিয়ে ফেলে, ফিটনেস হারিয়ে ফেলে। সিমিলারলি আমাদের ফেসে অনেক মাসেলস আছে। তো আমরা নানান রকমের এক্সারসাইজ করে আমাদের ফেস মাসেলটাকে আমরা লিফটেড রাখতে পারি, টোন রাখতে পারি, রিঙ্কেল ফ্রি রাখতে পারি। যেমন খুব পপুলার একটা ফেস যোগা শেখাই, তুমি এটা যে কাউকে শেখাতে পারো, সেটা হচ্ছে ওয়াও পোজ। ওয়াও! সো পুরা মাসেলটাকে স্ট্রেচ আউট করে ওয়াও! সো এটা করলে পুরা ফেসের আসলে অনেক ধরনের ওয়ার্ক হয়। সো আমরা নাম্বার 1 পোজ বলি ওয়াও পোজকে। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন ফিশ পোজ আছে, রোল ইওর টাং আছে, অনেক কিছু আছে। আসলে আসলে এটা বলতে গেলে আসলে টেকনিক্যাল হয়ে যাবে। আমি আপনার একটা পোস্ট দেখেছিলাম যে আপনার ফেস যোগার ব্যাপারে একটা ছবি দেখলাম যে একটু হেলদি, আর একটা ছবি একটু স্লিম। তো সেক্ষেত্রে আসলে ফেস যোগা কি কতটা ফেসের উপরে প্রভাব ফেলে? কারণ আমরা আমাদের অনেক এটা কতটুকু প্রভাব ফেলে? I can tell you যে it works wonderfully. I have students যাদের বয়স 85, 65, 72, তারাও আমার কাছ থেকে সে ফেস যোগা শেখে। কেন? কারণ তাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যখন করেছে তখন দে আন্ডারস্টুড যে ইট ওয়ার্কস ইন ইওর ফেস। যেমন আমার কিন্তু কোনো রকমের ফেসে কোনো রকমের ফিলার টিলার বোটক্স কিছুই করার নাই। তো আমাকে দেখলে অনেকে বলে যে তোমাকে দেখতে 42 লাগে না। তো এটা না লাগার পিছনে একটা বড় কারণ আমি রেগুলার ফেস যোগা করি। এছাড়াও আমার ডেইলি ডায়েটস, তারপরে অন্যান্য এক্সারসাইজ, আমার ফ্যামিলি, জিন অনেক কিছু আছে। বাট তুমি যদি বোটক্স করতে যাও, বোটক্স করতে তোমার পুরো ফেস করতে তোমার অ্যাটলিস্ট 10,000 টাকা খরচ হবে। আর বোটক্স স্টেজ অনলি ফর 4 to 6 মান্থস। তারপর তুমি যদি ফিলার করতে যাও, ফিলার স্টেজ অনলি আপ টু 12 মান্থস, 8 মান্থস টু 12 মান্থস। বাট একটা থাইল্যান্ডে যদি ফিলার করতে যাও, তাহলে ফেসে 3 সিসি থেকে 4 সিসি করতেই 25,000 বাত লাগবে, যেটা বাংলাদেশি টাকা 1 লাখ টাকা। আর ফেস যোগা আমার ক্লাসের প্রাইস হচ্ছে $29। সো ইটস ভেরি কস্ট ইফেক্টিভ। এটার জন্য কোথাও যেতে হয় না।
এটার জন্য কোনো টুলস লাগে না। তুমি যেকোনো জায়গা থেকে যেকোনো জায়গায় বসে, বসে শুয়ে করতে পারো, বাথরুমে বসে করতে পারো, রান্না করতে পারো। টিভি তাহলে দেখতে, আমরা দেখতে হচ্ছে যারা হচ্ছে জয়েন করতে চায় তারা হচ্ছে এই আয়ুর লাইফ যোগাতে কিভাবে জয়েন করবে? আমাদের তাদের জয়েন ওয়েবসাইটে যাবে প্রক্রিয়াটা কি? আ আমাদের ওয়েবসাইটে যাবে তাহলে আমরা ওয়েবসাইট www. লিংকটা শেয়ার করব। যারা জয়েন ঠিক করতে আছে। চায় তারা আসলে ওয়েবসাইটের লিংকের মাধ্যমে জয়েন করবে। রাইট। আ একে এম আহসান স্যার হচ্ছে কমেন্টস করেছেন, "ইয়োগা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ লাইফ ডিসিপ্লিন।" আপনি Yes, I agree. I agree. I completely agree. ইয়েস। যাই হোক, আমরা আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আয়ুর লাইফ ইয়োগা নিয়ে এবং আমাদের সবার উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে শেষ বার্তাটা দিয়ে যান। Live your life fully, don't regret, and don't listen to other people. মানুষ কথা বলার জন্য বসে থাকবে, মানুষের খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই। সো ডোন্ট বি বদার্ড, জাস্ট ডু ইট। পাসপোর্ট নিয়ে টাকা নিয়ে বের হয়ে যাও, পৃথিবী দেখো, দুনিয়া দেখো, এক্সপিরিয়েন্স করো। লাইফে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স ট্রাভেলটা এত বড় একটা বই যে আম, এটা আসলে বাসায় বসে ছবি দেখে শেখা সম্ভব না। এটা তোমাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে হবে। আর আইউর লাইফ ইয়োগা থেকে আমি বলতে চাই যে আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট এবং সবার জন্য শুভকামনা। এনি কাইন্ড অফ yoga consultancy, free consultancy করি আমি অনেক, so you don't have to pay me all the time. Feel free to message my page, feel free to message me personally. হোয়াটসঅ্যাপে করে কথা বলতে পারেন। I have my WhatsApp number listed in my page, Facebook page. তো যোগাযোগ করতে পারেন, যে কোনো রকমের কাউন্সেলিং করতে পারেন। যে কোনো বয়সের মানুষ, যে কোনো জেন্ডারের মানুষ, যে কোনো লেভেলের মানুষ ইজ মোস্ট ওয়েলকাম। কারণ আমি মনে করি যে সবার আসলে যোগা করা উচিত এবং যে কোনো বয়সের মানুষ যেহেতু করতে পারে, সো লিমিটেশনটা অনেক কম। জিমে গেলে আসলে অনেক ধরনের এক্সারসাইজ আমরা করতে পারি না, বা ওয়েট লিফট করতে পারি না, বা সময় নিয়ে করতে হয়। সেরকম যোগাটাও আসলে একটা ইনস্ট্রাক্টরের আন্ডারে করতে হয়, করলে বেটার। তাহলে ভুল কোনো কিছু হবে না, বা হলেও কারেকশন করে দিতে পারবে। সো ভুল আসানা করলে অনেক সময় দেখা যায় মাসেল টান পড়ে, injury হয়। So let's not do it. We're trying to help you out. We're not trying to stress you out. So thank you once again, Shanto. Thank you so much for giving me this platform, and say bye from Simba. ওয়ান লাস্ট কোয়েশ্চেন। নাও আরেকটা কোয়েশ্চেন Yeah. বাকি আছে। তানজিম মিয়া হচ্ছে কমেন্ট করেছে, বিড়ালটা হচ্ছে নড়ে না কেন? বিড়ালটা যাই হোক নড়ছে এখন। সে খুবই লক্ষ্মী বিড়াল। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে যারা হচ্ছে আপনার কিছু প্রশ্নের জবাব দিতে পারলে আপনি একটা অফার প্যাকেজ গিফট করবেন। সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা একটু বলে দেন আমাদেরকে, আমরা কিভাবে আপনার সেই প্যাকেজটি হচ্ছে ফ্রিতে পেতে পারি। এটার জন্য ফিজিক্যালি তোমাকে থাকতে হবে। তোমার কাজ হচ্ছে বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করা যে 10টা প্রশ্নের উত্তর। তার যদি 5টা করে করবা এক একজন মানুষকে, তার যদি 2টা উত্তর রাইট হয় তাহলে আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাসের জন্য তার জন্য ফ্রি গিফট থাকবে। তো ফ্রি ক্লাস করতে পারবে। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার yoga session for free, follow Shanto and answer his questions. হ্যাঁ, যেহেতু হচ্ছে কেউ হচ্ছে আমি যখন জিজ্ঞেস করবো সেক্ষেত্রে ফ্রি পাবে, বা কেউ যদি আপনার ভিডিও করে সেই উত্তরগুলো আপনাকে পাঠায় আপনাদের পেজে শেয়ার করে, সেক্ষেত্রে সেটা হবে না। না। ওকে, সেটা হচ্ছে লাইভ পোস্টের মাধ্যমে সেটা ওরা ফ্রি পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। You're আবার welcome. Thank দেখা you হবে very much কোথাও। for inviting me. দেখা হবে। ভালো থেকো। টাটা। ওকে, টাটা। যাই হোক, এতক্ষণ আসলে আমরা শামি আপুর কাছ থেকে ওনার লাইফ জার্নি শুনেছি। আসলে ওনার এত বড় একটা জীবনের গল্প, সেক্ষেত্রে বা ভ্রমণ গল্প, ওনার লাইফের স্ট্রাগল, স্ট্রাকচার সবকিছু আসলে খুব অল্প সময়ে শোনা সম্ভব না। মাত্র আমরা আমাদের প্রোগ্রামটা ১ ঘন্টার মধ্যে আসলে আমরা বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা করি, এবং যারা আসলে এই লাইভে জয়েন ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আ একে এম আহসান স্যার শুরু থেকেই ছিলেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি শুরু থেকেই হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা আপনাকে পেয়ে খুবই আনন্দিত যে আপনি আমাদের প্রোগ্রামটা দেখেছেন। মোহাম্মদ চন্দ্র, খুব সুন্দর আয়োজন ভাই, থ্যাংক ইউ।
আসলে এমডি মিজান ভাই কমেন্টস করেছেন। আসলে আমি যেহেতু ঘুরছি এবং আমার ভ্রমণের পাশাপাশি আমিও চেষ্টা করছি যে আসলে যারা ট্রাভেল করেন এবং ট্রাভেলের সাথে যুক্ত তাদেরকেও এনে পরিচিত করা এবং তাদের গল্প শোনা। তো এইজন্য আসলে আমার প্রোগ্রামের নামটা দেয়া হয়েছে 'এভরি ট্রাভেলার হ্যাজ এ স্টোরি'। কারণ প্রত্যেকটা ট্রাভেলারের আলাদা, আলাদা স্টোরি থাকে। ভ্রমণের বাহিরেও আসলে অনেক ধরনের গল্প থাকে, অনেক ধরনের আ চেষ্টা থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে এই আমাদের ট্রাভেল। তো আমিও শুরু করেছি। আমার এখন ১২ তম দেশ চলছে। আমি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছিলাম ২০২২ সালের ২২ মার্চ এবং স্টিল এখন পর্যন্ত আছি ভ্রমণের মধ্যে। এখন দেখা যাক আসলে আ আমি কতটুকু ভ্রমণ করতে পারি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আমি এবং পরবর্তী আমাদের ১৩ তম এপিসোডে হচ্ছে আরো নতুন কাউকে নিয়ে আসবো এবং প্রতিনিয়তই আসলে আমি চেষ্টা করব যে বিভিন্ন দেশের ট্রাভেলারদেরকে আনার জন্য এবং তাদেরকে পরিচিত করানোর জন্য আসলে তারা কিভাবে ট্রাভেল করছেন। একে এম আহসান স্যার, থ্যাংক ইউ স্যার আপনাকে। আপনি এতক্ষণ ছিলেন আমাদের সাথে। আর আপনার যে ম্যারাথন জার্নি এবং আপনার যে অ্যাচিভমেন্ট সত্যি আমরা আসলে অনুপ্রাণিত। কারণ আমরা এখনো অনেক পিছিয়ে আছি। কিন্তু আপনি যে অর্জন করেছেন সেটা আসলে আমাদের জন্য এবং বাকি সবার জন্য আসলে অনুপ্রেরণা। আশা করি আপনি এভাবে এগিয়ে যান এবং বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে ম্যারাথনে অংশগ্রহণ করেন। আমরাও আপনার পিছনে, পিছনে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আর এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। মোহনচন্দ্র ইনশাআল্লাহ দেখে নিবেন কারণ লাইভ যেহেতু রেকর্ড। আর আপনি আপনার মতো করে আপনার সময় অনুযায়ী দেখে নিবেন। আমরা আসলে আ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো যেহেতু আসলে এই ১ ঘন্টার মধ্যে এত আলোচনা করা সম্ভব না। তাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমরা আলোচনা করেছি। পরবর্তীতে আমরা নতুন আরো গেস্ট নিয়ে আসবো এবং আমার মোটামুটি অসংখ্য দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে এখন পর্যন্ত অনেক ট্রাভেলার এর সাথে। তো আপনারা কোন দেশের ট্রাভেলার এর গল্প শুনতে চান সেটাও আসলে কমেন্টস করতে পারেন, জানাতে পারেন। কারণ আমার পরিচিত এখন মানে অনেক দেশের ট্রাভেলারই আছেন। তো আমি চাইবো হচ্ছে বিভিন্ন দেশের ট্রাভেলারদেরকে এড করানোর জন্য এবং বাংলাদেশেও প্রতিনিয়ত আসলে ট্রাভেলটা বাড়ছে। আর যে সমস্যা হচ্ছে আমাদের ভিসা সংক্রান্ত বিষয়। বর্তমানে আসলে ট্রাভেল খুবই আ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ভিসা ইস্যুর কারণে। অনেক থার্ড কান্ট্রি থেকে আগে যাওয়া যেত সেটা এখন থার্ড কান্ট্রি থেকে আসলে যাওয়া যাচ্ছে না। সেটা আসলে খুবই চ্যালেঞ্জিং। বর্তমানে আমি অনেক কিছু ফেস করতেছি। লাস্ট অনেকদিন থাইল্যান্ডে আমি অনেকভাবে ভিসার জন্য ট্রাই করেছি কিন্তু অনেক দেশের ভিসাই হয় নাই। তো সবকিছু মিলিয়ে খুব চ্যালেঞ্জিং একটা সময় যাচ্ছে এখন। তো আমি চাইবো যারা আসলে বাংলাদেশে যারা ট্রাভেল করেন, তারা আসলে এমনভাবে ট্রাভেল করেন যেন আপনার ভ্রমণের চিহ্ন যেন অন্য কেউ ফলো করতে পারে এবং একটা ভালো একটা প্রভাব ফেলে এই আপনার ভ্রমণের উপরে। কারণ হচ্ছে অনেকে অনেকভাবে থেকে যায় বা এই বিষয়টার কারণে কিন্তু এখন ডে বাই ডে কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে। আমরা ছোট থেকে ছোট দেশ বলি বা যেসব দেশগুলিতে আমাদের অনারেবল ভিসা দেয় এবং যাওয়ার সুযোগ থাকে সহজে, সেই দেশগুলি পর্যন্ত এখন আমাদের জন্য কঠিন করে ফেলছে শুধুমাত্র এইসব কারণে। আমি একটা ছোট্ট আ উম আ ঘটনা বলি সেটা হচ্ছে নেপালে। নেপালে যখন আমি ভিসা এক্সটেনশন করতে যাই ইমিগ্রেশন অফিসে, তখন হচ্ছে আমাকে এক বাংলাদেশী আমাকে বলছে, "ভাইয়া আমার ফর্মটা একটু পূরণ করে দাও। আমি বুঝতে পারছি না।" তো আমি উনাকে ফর্মটা পূরণ করতে গিয়ে দেখলাম যে উনি ১ দিনের ওভারস্টে। তো আমি বললাম যে, "ভাই আপনি ১ দিন ওভারস্টে কেন? আপনি ১ দিন আগে তো আসলে ওভারস্টে হতো না। কারণ এখানে তো আর বেশি ঝামেলা নেই। মাত্র হাফ অ্যান আওয়ার লাগে আপনার ভিসা এক্সটেনশন হয়ে যায়।" তো উনি বলল যে, "না ঘুমায়েছিলাম, ভাল লাগে নাই, আসতে ইচ্ছা করে নাই।" বলল যে, $৫ কোন ব্যাপারই না। তো এরকম আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম। সবাই বলে যে $৫, $১০ জরিমানা এগুলো কোন বিষয়ই না। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে যখন ওভারস্টে হয়ে যায়, উনারা জিনিসটা বুঝতে পারে না যে উনারা ওভারস্টে এবং সেই যে $৫, $১০ যে ফি দিচ্ছে সেটা আসলে জরিমানা দিচ্ছে। তো এই ব্যাপারটা আসলে আমি সবাইকে অনুরোধ করব আপনারা যেখানে যান প্রত্যেকটা দেশের নিয়ম মেইনটেইন করবেন এবং আ অবশ্যই আপনার ভিসার এক্সপায়ার ডেট টা দেখে নিবেন যে কতদিন আপনার ভিসার এক্সপায়ার ডেট টা আছে, কতদিন আপনি থাকতে পারবেন সেটা শুরুতেই দেখে নিবেন। শুরুতেই দেখে নিয়ে হচ্ছে আপনি দেখবেন যে আসলে কতটুক থাকতে পারবেন। যাতে ওভারস্টে টা না হয়। ওভারস্টে এর কারণে কিন্তু ডে বাই ডে এই অবস্থা হচ্ছে আমাদের।
যাই হোক, সবাই সবকিছু জানেন কোথায় কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো আমি সবার প্রতি আহ্বান জানাবো যেন যারা ভ্রমণ করবেন অবশ্যই খুব ভালোভাবে ভ্রমণ করবেন। ভ্রমণের সুযোগ নিয়ে আসলে অন্য কোনো দেশে থেকে যাওয়ার যে প্রবণতা, সেটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আর আমি তো বেশ অনেকদিন ধরে ট্রাই করছি এবং চেষ্টা করছি আমার ভ্রমণটাকে কন্টিনিউ করার জন্য। দেখা যাক কতটুকু আসলে কন্টিনিউ করতে পারি, এই আরকি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আ লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন আ এপিসোডে, নতুন ট্রাভেলারদেরকে নিয়ে, নতুন গল্পে আমাদের এই আয়োজন এভরি ট্রাভেলার হ্যাজ এ স্টোরি। ওকে, আল্লাহ হাফেজ। গুড নাইট। সবাই ভালো থাকবেন। টাটা।